FM. The night comes alive with Grameenphone. ঘড়িতে সময় রাত 11:59 শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.0 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমি রাসেল আছির সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা, এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে। এবং প্রচন্ড গরম কয়েকদিন ধরে, সেই গরমের মধ্যে আজকে রাতে আমরা যখন ভূত এফএমে আমাদের আজকের এপিসোডটি শুরু করতে যাচ্ছি, তখন আপনাদের একটা কথা জানিয়ে দিই। সেটা হচ্ছে যে এই গরমের রাতেও যদি রক্তটাকে হিম করতে চান, যদি চান যে পুরো ঘরে বা আপনি যেখানে আছেন সেখানে শীতল একটা অনুভূতি নিয়ে আসতে, তাহলে অবশ্যই আমাদের সাথে থাকুন এবং পুরোটা সময় আমাদের সাথে থাকতে হবে, কারণ একটার পর একটা দারুণ দারুণ সব ঘটনা নিয়ে সাজানো হয়েছে আজকের এপিসোডটি। এবং আমি ফেসবুকে যেমনটা বলেছি ঠিক সেরকমই আর কি, যে আজকের এপিসোডটি প্রবাবলি এই বছরের এখন পর্যন্ত বেস্ট এপিসোড হতে যাচ্ছে। সো আমাদের সঙ্গেই থাকবেন, এবং শুরুতে জানিয়ে দিচ্ছি কিভাবে আমাদের সাথে কমিউনিকেট করবেন। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যদি আপনি চান আমাদেরকে SMS পাঠাবেন এবং জানাবেন কেমন লাগছে আপনার আজকের এই প্রোগ্রামটি। আর যদি আপনি মনে করেন যে আমাদেরকে ইমেইল করবেন, অর্থাৎ ইমেইল করে আপনার ঘটনা পাঠাবেন, তাহলে চলে যান, আমাদের অ্যাড্রেসটা মনে রাখুন, bhootfm@radiofurti.fm, which is BHOOTFM@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাগুলো লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনায় অবশ্যই উল্লেখ করুন যে আপনি ঘটনার শুরুতে উল্লেখ করুন যে আপনি ঘটনাটি কি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমি পড়ে শোনাই। আর যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি ঘটনা কিন্তু না লিখে রেকর্ড করে পাঠিয়ে দিতে পারেন। তবে যদি চান যে আপনার ঘটনা স্থান পাক বর্ষসেরা ঘটনার সংকলন নিয়ে ভূত এফএমের যে বইটি বের হয় প্রতি ফেব্রুয়ারিতে, সেইখানে, তাহলে অবশ্যই একটা কপিও পাঠিয়ে দিবেন আমাদের কাছে। আর ফেসবুকে কানেক্টেড থাকতে চলে যান www.facebook.com/radio.furti, অথবা চলে যান www.facebook.com/bhootfm.russell। এই অ্যাড্রেসে আমার স্পেলিংটা হচ্ছে RUSSELL। আমরা চলে যাব আমাদের প্রথম ঘটনায়, আমাদের প্রথম অতিথির কাছে। প্রথম অতিথির একটু বর্ণনা দিয়ে দিই। আমাদের এখানে আজকে উপস্থিত আছেন সুখী মানুষ সালেকিন ভাই, যার গান আমাদের সবাইকে মুগ্ধ করেছে। আজকে তার ঘটনা আমরা শুনবো, এবং তার জীবনেও বেশ কিছু ঘটনা রয়েছে, সেই ঘটনাগুলো আমরা শুনতে চাই তার মুখেই। সালেকিন ভাই, ওয়েলকাম টু ভূত এফএম। আশা করছি যে ভালো আছেন। ধন্যবাদ রাসেল ভাই। আমি আপনাকে অফিয়ারে বলছিলাম যে আমার সৌভাগ্য এটা যে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় আরজে রাসেল ভাই, সেটা আমি জানতাম না। আমার বন্ধুরা আজকে যখন আমি আসছি তা আমাকে বলেছে। আচ্ছা, তো আমি তার সাথে বসে আমি আমার ঘটনাটা শেয়ার করতে পারছি, এটা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। থ্যাংক ইউ ভেরি মাচ। তো আপনি যেমন একটা ইন্ট্রোডাকশন দিয়েছেন সুখী মানুষ, এইটার সাথে এই অনুষ্ঠানটার সাথে কেন জানি মানানসই। আমার খুব পছন্দের একটা গান, সেই জন্যই মানে বলা আর কি। তো আমরা এখন যে ঘটনাটা শুনবো, সেই ঘটনাটা কোন জায়গার যদি আমাকে একটু কাইন্ডলি বলতেন। রাসেল ভাই, অনেক 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 বন্ধুরা আছেন যারা তাদের নিজেদের গল্প শেয়ার করবেন। আমি চেষ্টা করব খুব সংক্ষেপে সুন্দর করে গুছিয়ে যতটুকু বলা যায়। তো আমার ঘটনাটা আসলে যেটা হয়, আমি আপনাকে একটু প্রেক্ষাপটটা দিয়ে নিই। প্রেক্ষাপটটা হচ্ছে আমি লেখালেখি করি, ছোটবেলা থেকে লেখালেখি করছি। তো লেখালেখির সুবাদে যেটা হয়, আমার জীবনে কিছুদিন আগে একটা ঘটনা ঘটে যায়, এমন ঘটনা তো যে ঘটনাটাকে একটু বলতে হয় যে একটু অতিপ্রাকৃত, কিংবা আমরা বর্ণনা করতে পারছি না, এগুলোই বর্ণনা করতে পারছি না। তো এজন্য যেটা হয়, ঘটনাটাকে অনেকেই ধরে নেয় যে অশরীরীর সাথে রিলেটেড বা এই জাতীয় কিছুর সাথে রিলেটেড। তো বিভিন্ন আমার পরিচিত, অপরিচিত, অর্ধপরিচিত মানুষগুলো এসে আমাকে বলা শুরু করে যে তাদের জীবনে ঘটে যাওয়া বা ভৌতিক, আদি ভৌতিক বা এই জাতীয় কোনো ঘটনা। তো সেখান থেকেই যে ঘটনাগুলো আমি শুনতে থাকি, তার মধ্যে থেকে কিছু ঘটনা আমার খুবই আলাদা মনে হয়েছে। সেই আলাদা ঘটনার যে 1 নম্বর ঘটনা যেটা আমার মনে হয়েছে যে আলাদা, সেটা আমি আজকে আমাদের ভূত এফএম এর বন্ধুদের সাথে শেয়ার করতে চাই। তো ঘটনাটা শুরু হয় 2002 সালে, এবং আপনারা জানেন যে 2002 সাল তখন কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটটা অনেক ভিন্ন ছিল। তখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিলেন না, মানে এখন যারা ছিলেন আর কি। তো এটা যেটা হচ্ছিল যে তখন বিরোধী দল যেটা ছিলেন
আচ্ছা, এটা একটু ইম্পর্টেন্ট এটা বলা, না হলে আমি আগাতে পারবো না। তো তখন একটা হরতাল জাতীয় কিছু একটা চলছিল। তো এই ঘটনাটা শুনি হচ্ছে, আমরা যে বাসায় থাকি সেই পাশের বাসার একটা ছেলে, তার নাম হচ্ছে সোহাগ, সে তখন 10ম শ্রেণীতে পড়ে, এসএসসি পরীক্ষা দেয়নি তখনও। তো ওর ঘটনাটা শুরু হয় ওর বাবার সাথে। ওর বাবা হচ্ছে, ওনার বাবার নাম কোচি। তো যেটা হয়, আমাদের ঠিক বাসার পাশেই কোচি ভাই একটা স্লাম চালাতেন আর কি। আমরা আমাদের এলাকার লোকজন বলতাম একটা বস্তি চালাতেন আর কি, এভাবে বলতে পছন্দ করতেন। কিন্তু ইভেনচুয়ালি এখন উনি বাড়ি বানিয়েছেন, ওখানে থাকছেন, কিন্তু ওর সময় একটা স্লাম চালাতেন আর কি। এবং স্লাম চালাতে গিয়ে যেটা হতো, ওনার প্রায়শই বাকবিতণ্ডা হতো, ঝগড়া হতো, এবং পাড়ার সবার কাছে উনি একটা মানে যেটা কি বলে, ওই গালাগালি করে যেরকম একজন মানুষ হিসেবে পরিচিত হয়ে গিয়েছিলেন আর কি। উনি একটা খারাপ রেপুটেশন চলে এসেছিল, এবং দেখা যাচ্ছে যে উনি শান্ত থাকতে পারছেন না, ওনার হাতে তসবি, কিন্তু তারপরেও গালাগালি করছেন, কারণ কোনো একটা ঝামেলা হয়েছে ওনার লাইফে। এবং উনি খুব রকচটা মানুষ ছিলেন। এরকম উদাহরণ আছে যে কারোর কথা পছন্দ হয়নি, উনি ছিলেন একসময় 1970 সালের দিকের বডি বিল্ডার, মিস্টার ঢাকা হয়েছিলেন। তো ওনার পেশি বহুল মানুষ। তো উনার রাগ হলে উনি নিজেকে কন্ট্রোল করতে পারতেন না। উনি দেখা যাচ্ছে যে একজনের সাথে রাগ হচ্ছে, তাকে একটা 10 ইঞ্চি ইট ছুঁড়ে তার বুকে ছুঁড়ে মারছে, এবং সে হসপিটালাইজ হয়ে গেছে। এরকম ঘটনাও আমরা প্রত্যক্ষ করেছি। যাই হোক, আমি ওনাকে ছোট করতে চাচ্ছি না, ওনার রাগের একটু ছোট একটা বর্ণনা আমি আপনাকে দেওয়ার চেষ্টা করলাম। তার সন্তান হচ্ছে সোহাগ, যে এই ঘটনাটা আমাকে বলে। এবং তখন ঘটনাটা শুরু হয়, সোহাগের সাথে তার বাবার ঝগড়া হয়। এবং আপনি বুঝতেই পারছেন, কোচি ভাই, আমরা যাকে কোচি ভাই বলি, কোচি ভাইয়ের রাগের একটা ছোট আঁচ আপনাদেরকে দিলাম। তো এই ঝগড়ার কারণে যেটা হয়, সোহাগ মনে করে যে ওই যখন 10ম শ্রেণীতে পড়ছে, 15-16 বছর বয়স, ওর মাথা গরম হয়ে যায়, ও চিন্তা করে এই বাসা ছেড়েও চলে যাবে এবং কোনোদিনই এ বাসায় সে ফিরে আসবে না। সে বাসা থেকে বের হয়ে যায়। এবং আমি আপনাকে বললাম, যেটা আমি এখন ইলাবোরেটলি বলতে পারছি না, রাজনৈতিক প্রেক্ষাপটটা ছিল তখন হরতাল চলছিল। এবং এই হরতাল চলাকালীন সময় যেটা হয়, সে বাসা থেকে বের হয়ে গিয়ে খুব অপ্রস্তুত হয়ে যায়, সে আসলে কোথায় যাবে। কিন্তু সে এমন কোন জায়গায় থাকতে চায় না যেখানে তার বাবা বা পরিবারের কেউ তাকে খুঁজে বের করতে পারে। আচ্ছা, এরকম একটা সিচুয়েশন তার জীবনে। তো তারপরেও সে কিছুটা রিকশায়, কিছুটা হেঁটে, কিছুটা বাসে, যেভাবেই পারছে, তার ধারণা ঢাকা ছাড়তে হবে, তাহলে তাকে আর খুঁজে পাওয়া যাবে না। এবং যেতে যেতে তার মনে হলো যে সে ফরিদপুর আটরশিতে তার একজন বন্ধু থাকে, তার কাছে যদি সে যেতে পারে, তখন কিন্তু মোবাইল ফোন সেভাবে অ্যাভেলেবল, কিন্তু সবার হাতে নেই। তো সে না জানিয়েই ওর উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। এবং আপনি জানেন যে এটা ফরিদপুর যেতে হলে একটা ফেরি পার হতে হয়, পাটুরিয়া দৌলতদিয়া ঘাট পার হতে হয়। তো ও সেই সকালে বাসা থেকে বের হয়ে গেছে, বিভিন্ন সংগ্রাম করে রাস্তায় এটার উপর উঠে সেটার উপর উঠে কোন রকম ভাবে সে পার হয়ে ওই ফেরিঘাটে গেল। ফেরিঘাটে যখন গিয়েছে তখন সন্ধ্যা হয়নি, সন্ধ্যে হবে অবস্থা। তো খুব কসরত করে, আমি ইন ডিটেল বলতে পারছি না যেহেতু, সে ফেরিঘাটটা পার হলো। ফেরিঘাটটা পার হওয়ার পর ওপারে গেল, ওপারে গিয়ে তখন সন্ধ্যাটা নেমে গেছে। এবং দুর্ভাগ্যবশত সন্ধ্যা নেমে যাওয়ার পর ওখানে একটু গ্রাম অঞ্চল, তো খুব বেশি যানবাহন ছিল না। তো ওর মনে শঙ্কা জাগে যে আসলে কিভাবে পৌঁছাবে এত রাতে। তো ও কোনো একটা পিকআপ ভ্যানের পিছনে উঠে মানে কিছুক্ষণ অপেক্ষা করে, তারপর সে পিকআপ ভ্যানের পিছনে উঠে ওই আটরশি এলাকাটা পর্যন্ত যাওয়ার একটা প্রচেষ্টা নেয়। এবং দেখা যায় যে সেটা করতে করতে 8:30, 9টার বেশি বেজে গেছে রাত। তো সে গিয়ে পৌঁছায় আটরশির উপকণ্ঠে, এবং এখান থেকে তাকে আটরশিতে পৌঁছাতে হবে তার একটা বন্ধুর বাসায়, যেখানে সে আগে গিয়েছিল। সে খুঁজে বের করবে ঘটনাটা। আমার বেসিক ঘটনাটা এখান থেকে শুরু হচ্ছে। আমি একটু আগে যা দিয়েছিলাম সেটা ছিল হচ্ছে যে ওইখানে সে কি করছে। সোহাগ নামে একটা ছেলে কেন বাড়ি থেকে বেরিয়ে গেছে মন খারাপ করে, আটরশি যাওয়ার উদ্দেশ্যে সেখানে গিয়ে অপেক্ষা করছে। এখন যারা শুনছেন বা আপনারা সবাই জানেন যে ঢাকায় 8টা-9টা তেমন কোনো রাত নয়, কিন্তু ওরকম একটা এলাকার জন্য কিন্তু সেটা বেশ রাত। এবং সেই সময়টা কিন্তু হরতাল চলছে, মানুষজনের এত আনাগোনা নেই। তো ও খুব মানে চিন্তাক্লিষ্ট থাকে যে আসলে শেষ পর্যন্ত কিভাবে পৌঁছাবে। হেঁটে যেতে হলে খুব কষ্টকর ব্যাপার, এবং হেঁটে যেতে হলে হয়তো চিনবেও না, কারণ কেউ একজন যদি একটা পার্টিকুলার জায়গায় তাকে নামিয়ে দেয়, সেখান থেকে সে যাওয়াটা তার জন্য ইজি। এবং এরকম যখন চিন্তা করছিল সে, তখন খেয়াল করে যে একটা ভ্যানওয়ালা চলে যাচ্ছে। সে দৌড়ে যায় ভ্যানওয়ালাটার কাছে এবং গিয়ে বলে যে ভাই দেখেন, আমি অমুক একটা জায়গায় যেতে চাই, আমাকে আপনি দয়া করে নামিয়ে দিন। ভ্যানওয়ালা বলে, দেখেন ভাই, আমি তো ক্লোজ করে দিছি, এখনো চালাইতে পারবো না, বাসায় চলে যাচ্ছি, এইভাবে কিছু একটা তাকে বলে। এবং বলে যে
তখন সোহাগ বুঝতে পারে যে আসলে ভ্যানওয়ালাটা যদি আসলেই চলে যায় ওর জন্য খুব কষ্টকর হবে তার গন্তব্যে পৌঁছানো। তো ভ্যানওয়ালাটাকে অনুরোধ করে, ভাই দেখেন এত রাতে আমি কিচ্ছু পাবো না, আপনি দয়া করে আমাকে কাছাকাছি কোথাও নামিয়ে দিন, সেখান থেকে আমরা যাব। তো সে ভ্যানওয়ালাটা তাতে রাজি হয়, তার মনটা গলে এবং সে যাত্রা শুরু করে। আচ্ছা, যাত্রা শুরুর করার পর সে কিন্তু নিজের কষ্ট এবং ব্যক্তিকেন্দ্রিক যেটা দুঃখ নিয়ে চিন্তা করছিল, আশেপাশের দিকে তার এত লক্ষ্য ছিল না। সে আমাকে তার কণ্ঠে যেটা বলেছে, এবং এটা বলছিল যে খুব শুনশান একটা ভ্যান চলে যাচ্ছে, গ্রাম অঞ্চল, কাঁচা পাকা পথ, ঝিঝি পোকার শব্দ শোনা যাচ্ছে। পরিবেশটা আসলে খুব ভৌতিক যে তাও না, স্বাভাবিক পরিবেশ। এবং এভাবেই যখন যাচ্ছিল ভ্যানটা, তখন কিছু দূর যাওয়ার পর ও বললো যে ভ্যানটা থামানো হয় এবং দেখে একজন বৃদ্ধ এবং একজন বৃদ্ধা ভ্যানে ওঠার জন্য অপেক্ষা করছে। তো বৃদ্ধ এবং বৃদ্ধা সে ভ্যানে ওঠে, কারণ এত রাতে তারা কবে যাবে। তো তারা সেই ভ্যানে ওঠে এবং তারাও গন্তব্যের কাছাকাছি কোনো এক জায়গায় নামবে, এবং তাতে কোনো প্রবলেম ছিল না। সোহাগের বললো যে উঠতেই পারে, এবং আমি তাদের দিকে লক্ষ্যও দিচ্ছিলাম না, এবং তারাও যে আমাকে খুব ডিস্টার্ব করছিল তাও নয়। তো তারা ওঠে এবং একটা সময় পর তাদের যখন গন্তব্য এসে যায়, তারা ভ্যান থেকে নেমে যায়। এবং ভ্যান থেকে নেমে যাবার সময় যে বৃদ্ধ লোকটি উঠেছিল, বৃদ্ধ লোকটি সোহাগের চোখের দিকে তাকিয়ে বলে, বাবা তোমার আর কোনো ভয় নেই। সোহাগ এতক্ষণ কিন্তু তার নিজের ব্যক্তি চিন্তায় মত্ত ছিল, তার রাগ নিয়ে, তার ক্ষোভ নিয়ে মত্ত ছিল। হঠাৎ করে একটা অচেনা বৃদ্ধ, ও ভয় পায়নি তখন, মানে চিন্তিত হয় যে কেন কেন বলছেন, কেন বলতেছেন। বৃদ্ধ হাসি দিয়ে চলে যায় এবং উত্তর দেয় না। তো তার 2-4 মিনিট পরে সে পৌঁছে যায় হচ্ছে তার গন্তব্যে, যেখানে তার বন্ধুর বাসা তার কাছাকাছি। এবং এত রাতে গিয়েও বন্ধুকে বলে যে আমি আসছি। বন্ধু জিজ্ঞেস করে কিভাবে আসছিস, মানে কেন, কি হইলো না হইলো, সব বৃত্তান্ত। শেষ মুহূর্তে জানতে পারে যে সে এখানে একটা ভ্যান যোগে এসেছে, এবং ভ্যানে আবার এরকম একজন বৃদ্ধ এবং বৃদ্ধা উঠেছিলেন যে আবার তাকে এরকম একটা কথা বলছে। তো তখন সোহাগের বন্ধুটা তাকে বলা শুরু করে যে এখান থেকে 1 থেকে 2 মাস আগে এই ভ্যানের কাহিনীটা বলা শুরু করে, যে দোস্ত এরকম ঘটনাটা হয়েছে যে আমাদের এলাকায় এরকমই একটা সময়ে এই ভ্যানটা রাতের বেলা তার কাজ শেষ করে বাসার দিকে ফিরছিল। কিছু দূর যাওয়ার পথে 2জন পুলিশ তাকে পথরোধ করে, এবং পথরোধ করে বলে, এই দেখ এখানে একটা চাটাই মোড়া আছে, এখানে একটা জিনিস আছে, এটা তোর পৌঁছে দিতে হইব। কই পৌঁছে দিতে হইব? একটা এলাকার নাম বলে। তো বলে, স্যার দেখেন আমার তো বাসা উল্টা দিকে, আমি যদি ওই দিকে যাই আমার বাসায় ফিরতে ফিরতে দেরি হয়ে যাবো, আপনি আজকে আমারে ছেড়ে দেন। তো পুলিশ ওকে একটা কুৎসিত ভাষায় গাল দেয়, বলে কুৎসিত ভাষাটা আপনি বুঝেই নেন। তো বলে যে এটা তোর উড়াইতে হইব। ওটা ছিল একটা, ওই সময় পলিটিক্যাল কিলিং চলছিল, তো একটা চাটাই মোড় একটা লাশ, তো লাশটা নিয়ে একটা জায়গায় পৌঁছে দিতে হবে। অনিচ্ছা সত্ত্বেও সেই ভ্যানওয়ালাটাকে, সেই লাশটাকে ওঠায় তার ভ্যানে, এবং উল্টো পথে তার যাওয়া শুরু করতে হয়, কারণ কোনো অবকাশ তো নেই। 2জন পুলিশের দায়িত্ব পড়েছে এই লাশটাকে কোনো একটা জায়গায় পৌঁছে দেওয়ার, সম্ভবত কোনো মর্গে বা কোথাও। তো এই লাশ নিয়ে তাদের যাত্রা শুরু হলো, এবং 2জন পুলিশ, লাশ এবং সেই ভ্যানওয়ালা চলছে। কিছু দূর যাওয়ার পর সেই ভ্যানওয়ালা একটু শব্দ শুনলো, চকাত চকাত শব্দ, মানে আমাদের মুখের যখন কথা চাবানোর কোনো একটা শব্দ। হ্যাঁ। তো ভ্যানওয়ালা কোশ্চিন কেন চিন্তা করে, সে চালাতে চালাতেই সে পেছন ফেরে, এবং পেছন ফিরে দেখে যে 2জন পুলিশ সেই লাশটাকে খাচ্ছে। এবং এই দৃশ্য দেখার সাথে সাথে চালানো অবস্থাতেই সে এতটাই হতচকিত হয়ে যায়, সে পড়ে যায় সে ভ্যান থেকে, এবং সেখান থেকে সে দৌড়ে পালিয়ে যায়। এবং পরের দিন আসে, এবং মানে সে প্রস্তুত ছিল না পুরো ঘটনার জন্য, খুব দ্রুত ঘটে যতটুকু আমরা জানি ঘটনাটা। এবং এসে সে ভ্যানটাকে ঠিকই খুঁজে পায়, কিন্তু 2টো পুলিশ আর লাশ সেখানে ছিল না। এবং এরপরে দীর্ঘদিন সেই ভ্যান চালক সেই শখের কারণে ভ্যান চালানো থেকে বিরত থাকে, কিন্তু পেটের দায়, গরিব মানুষ, তাদেরকে সে পেশাতেই ফেরত যেতে হবে, এবং সে ফেরত যায়। এখন কথা রয়ে যায় যে এটা তো একটা ঘটনা ঘটতেই পারে, এরকম ঘটে গেছে হয়তো ঘটনাটা, বৃদ্ধ লোকটি তাকে কেন বলল, এটাই মেইন প্রশ্ন। কিন্তু হ্যাঁ, তোমার কোনো ভয় নেই। তো অনেকের কাছে অনেক রকম ব্যাখ্যা আছে। সোহাগ আমাকে বলেছিল, ভাই আমি জানি না আমাকে কেন বলেছিল সে তোমার কোনো ভয় নেই। উনি কি মানুষ ছিলেন?
নাকি অন্য কেউ ছিলেন? যদি মানুষ হয়ে থাকেন তিনি কিভাবে জানলেন? আর যদি অন্য কেউ হয়ে থাকেন তাহলে কেন আমাকেই উনি এই কথাটা বললেন? এই প্রশ্নের উত্তরটা যারা শ্রোতা আছেন তারাই বলতে পারবেন, বা তারা যদি প্রত্যক্ষ করে থাকেন বা যদি তাদের চিন্তার মধ্যে এসে থাকে, আশা করি তারা এসএমএস করে জানিয়ে দেবেন। কিন্তু আমার কাছে এটার উত্তর নেই। রাসেল ভাই, আপনি প্রচুর গল্প শুনেছেন, আপনার কাছে হয়তো কোনো উত্তর থাকতে পারে, আমি জানি না। তো আমি আপনার কাছে মানে মেইনলি এখন যদি কাউকে জিজ্ঞেস করি, প্রথমে বলবেন যে পুরো জিনিসটাই কেউ হ্যালুসিনেট করেছে, পুরো জিনিসটা মানে চোখের সামনে ঘটেছে, কিন্তু সেটা সত্যি না। আবার অনেকে বলবেন যে এরকম ঘটনা মানে আমরা এরকম ঘটনা কিন্তু আগেও বেশ কিছু শুনেছি, এরকম ঘটনা বিভিন্ন জায়গায় ঘটে। তো এটার ব্যাখ্যা আসলে এখনো পর্যন্ত এইরকম ঘটনা যেহেতু এর আগেও ঘটেছে এবং এরকম ঘটনা আমরা পেয়েছি, এখানে শোনানো হয়েছে, কেউ যখন ব্যাখ্যা দেননি তার মানে আমি ধরেই নিচ্ছি যে আপনার মতো আমার মতো আরো অনেকের কাছে এটার ব্যাখ্যা জানা নেই। তবে আমি চাইবো যদি কারো কাছে জানা থাকে বা এটা কেন ঘটে বা কেউ এরকম ঘটনা প্রত্যক্ষ করেছেন কিনা, তাহলে অবশ্যই আমাদের এসএমএস করতে পারেন, আমাদেরকে ইমেইল করতে পারেন এবং আমাদেরকে জানিয়ে দিতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ সালেকিন ভাই আমাদের স্টুডিওতে এসে আমাদেরকে এই ঘটনাটা শেয়ার করার জন্য। এবং আমি দেখতে পাচ্ছি যে অনেকে আমাদেরকে এখানে এসএমএসও করছেন। পিন্টু পল্টন থেকে আমাদের এসএমএস করেছেন এবং আমাদেরকে এসএমএস করছেন। দেখতে পাচ্ছি যে এনজেড সাকিব এবং তার এসএমএস পড়া হয় না, সেটা নিয়ে তিনি এখানে একটা অভিযোগ করেছেন। পলাশ আমাদের এসএমএস করেছেন সুনামগঞ্জ থেকে এবং আমাদেরকে তিনি বলছেন যে তার কাছে খুব ভালো লাগছে শুনতে। দেলোয়ার আমাদের চট্টগ্রাম থেকে এসএমএস করেছেন এবং ফয়সাল আমাদের কুষ্টিয়া থেকে এসএমএস করেছেন এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি বৃদ্ধ রাজশাহী থেকে, তার কাছেও ভালো লাগছে। অনেক হিমেল আমাদের এসএমএস করেছেন এবং তিনি তার কাছে অনেক ভয়ের লেগেছে ঘটনাটা। সুস্মিতা বড়ুয়া বিএন স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রাম থেকে আমাদের এসএমএস করেছেন এবং তিনি ভূত এফএম শুনছেন আজকে এবং তার কাছে অনেক মানে বেশি ভয়ের লাগছে। এবং আমাদেরকে আরবি লিখেছেন যে অসম স্টোরি রাসেল ভাই। আমাদেরকে মাহি লিখেছেন দ্য ফার্স্ট স্টোরি ওয়াজ সো হরিবল। আমাদেরকে ডিজে সিয়াম আগারগাঁও থেকে এসএমএস করেছেন এবং সকালে স্কুল আছে তবুও তিনি ভূত এফএম শুনছেন। আর এম রাকিব আমাদের এসএমএস করেছেন এবং আমাদেরকে এসএমএস করেছেন সাকিব, আমাদেরকে এসএমএস করেছেন আবরার, এছাড়াও মিয়াদ আমাদের এসএমএস করেছেন, তার কাছেও ভালো লেগেছে। আমি সবার মানে মোটামুটি অলমোস্ট অনেকগুলো এসএমএসই একরকম, সুতরাং আমি নামগুলো বলে দিচ্ছি। আমাদেরকে শাহবাজ হোসেন এসএমএস করেছেন শুভ গোপালগঞ্জ থেকে। সৈয়ব আমাদের এসএমএস করেছেন আমাদেরকে খুলনা থেকে, নামটা লিখেননি। আরিফ এবং তার ওয়াইফ দুলি আমাদের সাথে শুনছেন স্কাটন থেকে। আমাদেরকে এছাড়াও এসএমএস করেছেন জয় আরিফিন লক্ষ্মীপুর থেকে, এছাড়াও রিহান ধানমন্ডি থেকে এসএমএস করেছেন, সাদিয়া ঢাকা থেকে আমাদের এসএমএস করেছেন, রনি আমাদের এসএমএস করেছেন বিয়ানীবাজার থেকে, সুস্মিতা আমাদের এসএমএস করেছেন তানিয়া সিলেট থেকে, আনাম বংশাল থেকে, জাহিদ লালবাগ থেকে, রনি ফরিদপুর থেকে, তানিশা ময়মনসিং থেকে আমাদের এসএমএস করেছেন, আকাশ আমাদের এসএমএস করেছেন আবু বকর সিলেট থেকে, রাজীব এবং লোপা রামপুরা থেকে আমাদের এসএমএস পাঠিয়েছেন। আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি নয়ন সীতাবগঞ্জ থেকে, এছাড়াও আনাম আমাদের এসএমএস করেছেন আমাদেরকে দেলোয়ার। যারা এসএমএস করছেন তাদেরকে বলি, যারা এসএমএস করতে চাচ্ছেন তাদেরকে বলি যে যারা এসএমএস করছেন তাদেরকে অনেক ধন্যবাদ এসএমএস পাঠানোর জন্য। যারা এসএমএস করতে চাচ্ছেন তাদেরকে বলছি যে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORT ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। আমাদের যদি ইমেল করতে চান আমাদের অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm, স্পেলিংটি বলে দিচ্ছি BHWTFM@radiofurti.fm। আর যারা ফেসবুকে কানেক্টেড থাকতে চান তারা চলে যান www.facebook.com/radio.furti, www.facebook.com/bhutfm.russell। বুঝতেই পারছেন আমাদের একটা বিরতি নেবার টাইম চলে এসছে, কিচ্ছু করার নেই। আমাদের এটা হচ্ছে প্রবাবলি মানে আপনাদের এখানে আপনাদের গালাগালি দেওয়ার সময় আর কি। সো এই সময়টায় আমরা একটু ছোট্ট বিরতিতে যাচ্ছি এবং বিরতির পরে আবারও ফিরে আসছি যত তাড়াতাড়ি সম্ভব। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Furti. A movie. ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.0 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমি রাসেল আছির সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা, এবং হাড় কাঁপানো সত্যি সত্যি কিছু ঘটনা নিয়ে আপনাদের সামনে আজকের এই এপিসোডটি। আমি বলছি যে আমার মনে হয় এখন পর্যন্ত এই বছর যতগুলো এপিসোড হয়েছে তার মধ্যে ধরে নিতে পারেন বেস্ট এখনো পর্যন্ত আমার মনে হচ্ছে। দেখা যাক ঘটনাগুলো কিভাবে আপনাদেরকেও আকর্ষিত করে বা নাড়া দেয়। আমরা চলে যাবো আমাদের পরবর্তী অতিথির কাছে, কোনো কথাবার্তা না বলে তারপরে ফেসবুকের কমেন্ট পড়বো, কারণ এই ঘটনাটা
অসম্ভব রকমের ভয়ঙ্কর একটা ঘটনা, এবং আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন। আপনি আসতে চাননি, আপনাকে জোর করে নিয়ে আসছি মিরপুর থেকে, আমি সেটা জানি। আপনার নামটা একটু সবাইকে বলবেন। থ্যাংক ইউ রাসেল ভাই। হ্যালো লিসনার্স, আমার নাম রেজওয়ান, আমি মিরপুর থেকে এসেছি। ওকে, আমি কেন আপনাকে নিয়ে আসলাম সেটা একটু লিসনারদের বলে দিতে চাই। সেটা হচ্ছে যে সাধারণত যে ঘটনা আপনি বলবেন এখন, এই ধরনের ঘটনাগুলো সাধারণত আমরা যেটা শুনি সেটা হচ্ছে অন্যের মুখ থেকে কেউ শুনে এসে, মানে কাছের কারোর সাথে ঘটেছে। খুব অল্প কিছু মানুষের সাথে হয় যে সরাসরি এই ধরনের ঘটনা তিনি নিজে চোখে দেখেছেন, যে ঘটনাটা আপনি দেখেছেন। তখন আমার মনে হচ্ছে যে আপনার ওই লেখাটা যদি আমি পড়ে দিতাম অন এয়ারে, তাহলে এতটা মানুষজনের বোঝার পক্ষে অনেক কঠিন হয়ে যেত। আপনি অনেক ভালো করে বলতে পারবেন। সো আমরা চলে যাই সেই ঘটনায়। ঘটনার প্রেক্ষাপট ছিল চট্টগ্রাম, রাইট? চলে যাই ঘটনায়। ওকে, ঘটনাটা ছিল 2007-8 দিকে। আমি তখন ক্লাস 8 পড়ি। তো আমার স্কুলটা ছিল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে, আর স্কুলে অনেক রেস্ট্রিকশন ছিল। আমাদেরকে সবসময় আপ টু ডেট থাকতে হতো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হতো। তো যেদিন ঘটনাটা, সেদিন রাতে সন্ধ্যার পরে আমি পড়াশোনা করলাম। পড়াশোনা শেষ করে আমি আমার পরের দিন স্কুলের জন্য আমি আমার ব্যাগ গোছালাম, বই খাতা গোছাচ্ছি। তখন আমি দেখলাম যে আমার রুটিনে যে ক্লাসটা আছে সেই ক্লাসগুলো আমাদেরকে চেক করা হয়। আমাদের ড্রেস আপ, চুল ছোট করা আছে, সবকিছু এরকম চেক করে। তো তখন ওই রুটিনে ওই সাবজেক্টটা দেখে তখন আমার মনে পড়লো যে আগের যে ক্লাসে আমাকে ওয়ার্ন করেছিল চুল কাটানোর দরকার ছিল, চুল বড় হয়ে গেছিল। তো এখন এবং আপনি দেখেছিলেন যে পরের দিন আপনার ড্রিল ক্লাস ছিল, রাইট? হ্যাঁ, বেসিক্যালি সাবজেক্টটা ছিল শারীরিক শিক্ষা। তো আমার যে টিচারটা ছিল উনি খুব স্ট্রিক্ট ছিল, আমাদেরকে পানিশমেন্ট দিত। তো পানিশমেন্টের ভয়ে আর কি আমার ওই দিন রাতে আমার অগত্যা আমার ইচ্ছার বিরুদ্ধে আমার চুল কাটতে যাওয়া দরকার হয়েছে, গেছি। তো ওই দিন তারপরে আমি আম্মুকে এরকম বললাম যে আসলে আমার এখন চুল কেটে যেত, নাহলে আমার পরের দিন ঝামেলা হবে, পানিশমেন্ট পেতে পারি। তো আম্মু বলল আচ্ছা ঠিক আছে, যাও, তুমি সাবধানে যাও। তো আমি আমাদের বাসা রেসিডেন্সিয়াল এরিয়াতে ছিল। তো ওখানে অনেক সেলুন থাকলেও আমি একটা স্পেসিফিক আলাদা বারবারের কাছে আমি চুল কাটতাম, মানে যার কাছে ছোটবেলা থেকে আমি ওনার কাছে। তো ওনার দোকানটা আমাদের বাসায় ছিল, বাসার কাছেই ছিল বেসিক্যালি ফার্স্টে। পরে উনি ওখান থেকে দোকানটা সরিয়ে নিয়ে একটু দূরে অন্য কোনো একটা জায়গায় যান আর কি, বাসা থেকে একটু দূরে। তো আমি বাসা থেকে বের হলাম, তখন রাতে 9টা বেশি বাজে, 9:30 এরকম। তো সেলুনে যাওয়ার দুটো ওয়ে ছিল। একটা ওয়ে ছিল আবাসিক এলাকার ভিতর দিয়ে একটা রাস্তা, এখানে সবসময় গাড়ি চলাচল করে। আরেকটা রাস্তা ছিল আমাদের বাসার উল্টো দিক দিয়ে, যে মানে বাসার থেকে যদি সোজা রাস্তা বের হয় তাহলে মেইন রোডটা পড়ে, আর বাসার থেকে যদি উল্টা দিকে যায় তাহলে হলো একটা শর্টকাট ওয়ে পাবো, সেই ওয়েতে দিয়ে আমি সেলুনে যেতে পারবো। এবং সেই শর্টকাট মানে সেই রাস্তাটা ছিল এরকম, এক পাশে ছিল মাঠ, খেলার মাঠ, এবং আরেক পাশে ছিল পুরোটাই মাঠ ছিল, কিন্তু মাঠের অর্ধেকে হচ্ছে একটা স্কুল কনস্ট্রাক্টেড অবস্থা ছিল। আচ্ছা। তো দুইটার মাঝখান দিয়ে মানুষ হাঁটাচলা করতো। তো আমি সেই পথে যাচ্ছি। তো বেসিক্যালি ওই স্কুলটা পিছে আপনার একটা সরকারি কোয়ার্টার ছিল, এবং সরকারি কোয়ার্টারের পাশে সরকারি কোয়ার্টার আশেপাশে এমনি আমরা দেখি যে গাছপালা থাকে এমনি সচরাচর, একটু বড় জায়গা নিয়ে। হ্যাঁ, একটু বড় জায়গা নিয়ে, স্পেস নিয়ে ওরা ইয়েটা করে। আর ওটার পাশে ওই কোয়ার্টারের সামনের দিকে হচ্ছে মাঠ, মাঠের এক সাইডে কনস্ট্রাক্টেড স্কুল ছিল। এই দুইটা জায়গার মাঝখানে এই রাস্তা যাওয়ার পথে সেই স্কুলটার পিছেই একটা পরিত্যক্ত রুম, বা একটা পরিত্যক্ত রুমই বলতে পারেন। আচ্ছা। ওখানে সম্ভবত কোয়ার্টারের কোনো গার্ড বা কারো ছিল, আপনার গার্ডরা ওখানে থাকতো, কিন্তু পরবর্তীতে ওটা ইউজ হতো না, পরিত্যক্ত অবস্থায় ছিল। এবং ওই জায়গাটা, ওই রাস্তাটা মানুষজন ইউজ করতো না। আর ওই যে বদনাম ছিল নানান ধরনের। আর ওই যে পরিত্যক্ত যে বাসাটার কথা বলতেছি, বা যে রুমটা, বাসা তো বলা যাবে না, ছোট একটা রুম। তো ওখানে আসলে এলাকার ছেলেপেলেরা যারা একটু অসামাজিক ছিল, ওরা ওখানে অ্যাডিকশন বা এইভাবে ক্রাইম হতো ওখানে বিভিন্ন, ওই পথটা মানুষজন সচরাচর ইউজ করতো না। এখন ওখানে স্কুল হয়ে গেছে, সেই মাঠ এখন আর নেই। সেই মাঠে ওখানে এখন বাড়িঘর হয়ে গেছে, অ্যাপার্টমেন্ট বাড়ি হয়ে গেছে। সেই সরকারি কোয়ার্টারটা আছে এখনো। আমি
ওই রাস্তা দিয়ে যাচ্ছি, যাওয়ার পরে আমি ওই পরিত্যক্ত সেই বাসাটা আমি অলরেডি ক্রস করে আমি যখন সেই সরকারি কোয়ার্টারের যে গাছপালা, চারপাশে যে গাছপালা, সরকারি কোয়ার্টারের সাইড দিয়ে যাবো, জাস্ট ক্রস করার কিছু মানে ক্রস করার পরপরই আমাকে পিছন থেকে একজন ডাক দিল যে এই শুনে যাও। তো ডাকটা শুনে আমি পিছনে তাকালাম এবং পিছনে তাকিয়ে আমি দেখলাম যে নর্মালি একটা ছেলে 24-25 ইয়ার্স একটা ছেলে দাঁড়িয়ে আমাকে ডাকছে। আমি তখন একটু ভয় লাগলো, কারণ আমি তার কাছে গেছি। যাওয়ার পরে সে আমাকে জিজ্ঞাসা করলো কি নাম তোমার, কই থাকো, এই সেই। তার মানে বুঝছি এলাকার পরিচিত কোনো বড় ভাইটাই হোক। ওকে জিজ্ঞাসা আমি বললাম যে যা সত্য তাই, যে আমি এখানে এরকম যাচ্ছি, আমার পরের দিন এই স্কুলে যেতে হবে, সে আমার চুল কাটানো দরকার। তো তুমি বলে যে উনি আমাকে বলতেছে আচ্ছা ঠিক আছে যাও, কিন্তু এত রাতে বের হওয়া তোমার ঠিক হয়নি। আচ্ছা ঠিক আছে, আমি তাড়াতাড়ি বাসায় চলে যাবো, আমার কাজ শেষ হলে বাসায় চলে যাবো, সমস্যা নেই। এবং তখন সব কথাবার্তা একদম নরমালি, মনে করো আমার কাছে মনে হচ্ছে সে আমার এলাকার পরিচিত বড় ভাই বা এরকম, সে আমাকে জাস্ট কুশলাদি জিজ্ঞাসা করতেছে এরকম, অ্যাজ লাইক ওয়েল উইশার হিসেবে একদম। তো আমি তখন আমার ভিতরে কোনো ধরনের ভয় কাজ করেনি, কিন্তু ওই যে একটা খারাপ রেপুটেশন ওই জায়গাটা, সেই জিনিসটা কিন্তু ভিতরে একটু হলেও আমাকে ফিল হচ্ছিল। তো তখন আমি যখন আমাকে বলতে আছে ঠিক আছে চলে যাও, আমি আবার যখন হাঁটছি, তো 5-10 ফিট সামনে এগোনোর পরে এরপর আমাকে একটা ডাক দিল, কিন্তু এই ডাকটা ছিল একটু অন্যরকম। এই যে ভাই একটু শুনে যাও, হেল্প অ্যাজ লাইক মানে সে আমার কাছে হেল্প চাচ্ছে, ভাইয়া একটু শুনে যাবা, এই ধরনের। তখন আমি আবার আমি তার দিকে গেলাম। এখন তার কণ্ঠটা একটু নমনীয়, আগে যেরকম সে আমাকে অ্যাডভাইস দিচ্ছিল এই ধরনের না, তখন তার কণ্ঠটা একটু নমনীয়। তখন উনি আমাকে বলতেছে যে আমার একটা ফ্রেন্ড অসুস্থ, ওই রুমের ভিতরে পড়ে আছে, তো একটু হেল্প মানে তুমি একটু আসো, একটু সাহায্য দরকার। তো আমি তখন আমি কিন্তু ভয় পেয়েছি, স্বাভাবিক, খুবই স্বাভাবিক, যেহেতু ব্যাড রেপুটেশন ওই জায়গাটা। তখন আমি এটা অ্যাভয়েড করার জন্য বলছি সরি ভাই, আমার এখন টাইম নেই, আপনি প্লিজ অন্য কাউকে ডাকেন, আমার বাসায় যদি তাড়াতাড়ি যেতে না পারি বাসায় আম্মু টেনশন করবে বা আব্বু টেনশন করবে। কিন্তু উনি যখন বুঝতে পারছেন আমি অ্যাভয়েড করতে চাইছি বা আমি অ্যাভয়েড করে ওনাকে হেল্প করবো না, তখন উনি আমাকে বললো যে তুমি যদি এখানে হেল্প না করো তাহলে তুমি সামনে আর যেতে পারবা না। থ্রেট দিল আমাকে, একদম ডিরেক্টলি আমাকে সে থ্রেট দিল। তখন আমি কলাপস, মানে তার কথায় আমি কলাপস হয়ে গেছি। আমার আর ভিতরে সাহস নেই যে আমি তার কথার বিপরীতে কিছু করব। তখন আমি তার কথা মতো তার পিছন চলে যাচ্ছি। সে যে রুমটা পরিত্যক্ত, যে রুমটা ছিল ওইদিকে আমি গেলাম। ওই রুমটা ভিতরে ঢুকে তো পরিত্যক্ত রুম, 3 পাশে দেয়ালের মতো, উপরে তো ছাদ আছে, বাট এক পাশে তো দরজা থাকার কথা, কিন্তু সেই দরজাটা নেই। এরকম একটা রুম, পরিত্যক্ত জায়গা। ভিতরে ঢুকলাম, কিন্তু ভিতরে কোনো আলো নেই, যেহেতু এখন ওই রুমের মানে ওই পরিত্যক্ত জায়গাটার অপোজিটে একটা স্কুল যে কনস্ট্রাক্টেড হচ্ছিল, সেখানে তো সবসময় লাইট জ্বালানো থাকে রাতের বেলা, সেই লাইটের কিছু আলো সেই রুমের দিকে পড়তেছিল। তো রুমে ঢুকার সময় জাস্ট এরকম দেখলাম যে একটা ছেলে ওরকম সেম এইজে, কি পড়া ছিল সঠিক মনে নেই আমার, নর্মাল মানুষের যা পড়া থাকে আর কি, সে তার পিঠটা দেওয়ালে ঠেকানো ছিল আর পাটা মাটিতে টান করে, মানে স্বাভাবিক মানুষ মাটিতে বসে যেভাবে কিছু হেলান দিয়ে, পিঠে হেলান দিয়ে ওভাবে বসে আছে, মানে কিন্তু তার হাত পা ছাড়ানো, এজ লাইক সে ফেইন্ট বা সে অজ্ঞান অবস্থায় আছে, এরকম তার সেন্স নেই। এটা হচ্ছে রুমের ভিতরে ঢোকার সময় আমি মানে এটা দেখা গেছে। বাট রুমের ভিতরে যখন ঢুকছি তখন ওই দরজার সামনে দুটো, মানে দরজার মতো যে জায়গাটা, ওখানে যদি 2 জন মানুষ দাঁড়ায়, রুমে তো আর আলো থাকার কথা না। তো আমি যখন জিনিসটা বুঝতে চাইলাম যে কি হয়েছে, আমি বললাম যে এখানে একটা মানুষ পড়ে আছে সেন্সলেস, তাকে এখানে তো ডাক্তারের কাছে নিতে হবে এরকম। কিন্তু আমি দেখতে চাচ্ছিলাম যে অরিজিনাল তার কি হয়েছে, আমার কাছে যে হেল্প চাইছে কি জন্য। তো আমি তখন আলোর জন্য, রুমে তো আলোর দরকার, রুমের আলোর জন্য আমি জাস্ট টার্ন করে
পিছনে যে আমার পাশে যে দাঁড়ায় ছিল বা আমার একটু পিছনে পাশে দাঁড়ায় ছিল, আপনি একটু সরেন, মানে আমি এটা বলবো যে আপনি সরেন, রুমে আলোটা আমি একটু দেখবো যে কি হয়েছে। আমি যখন টার্ন করে তাকে বলতে যাব, সেই মুহূর্তে দেখি সে নেই। ও মাই গড, ওখানে নাই উনি, ওখানে উনি নেই। আমি দেখতে পাচ্ছি আপনি একদম অনেক অফেয়ার যখন শুনছিলাম তখনই আপনি নার্ভাস ছিলেন, এখন অনেক নার্ভাস, এবং আমি বুঝতে পারছি আপনি পুরো দৃশ্যটা মানে এটা মানে তাৎক্ষণিক ভাবে হইলে মানুষ যে কিরকম লাগে, মানে কিছু বোঝা যায় না যে আমার চারপাশে কি হচ্ছে। এটা ঘোরের ভিতরে আসে। কিন্তু তখন আমি মানে নিজের ভিতরে সাহস রাখার কৃত্রিম চেষ্টা করতেছিলাম। আমি এটা নিজের মনের মধ্যে রাখার চেষ্টা করতেছিলাম যে হয়তো যে ছিল সে হয়তো আর কাউকে হেল্প, মানে অন্য কারো কাছে হেল্প চাওয়ার জন্য সে বাইরে গেছে। কিন্তু সেটা আমার ভুল প্রমাণিত হয়েছে তখনই যখন আমি সে আলোতে যে মানুষটা পড়ে আছে তার মুখটা দেখলাম। সেই চেহারাটা হইতেছে যে আমাকে ডাক দিয়েছে সেই। ও মানে তার মানে যে আমাকে হেল্প চাইছে এতক্ষণ, যে আমাকে একবার ডাক দিল, অ্যাডভাইস দিল। তারপরে রুমের ভিতরে আমি যখন আসলাম এবং যে সেই চেহারাটা এবং যে মানুষটা রুমের ভিতরে পড়ে আছে তার গলায় কাচের টুকরো বিঁধে আছে। আচ্ছা, ঠোঁটে, মানে কেউ মনে হচ্ছে কাচ দিয়ে গলায় কাটা হয়েছে। কাচ দিয়ে গলায় আঘাত করেছে, যার কারণে সেখানে কাচ বিঁধে আছে, বেশ বড় টুকরো কাচে বিঁধে আছে এবং সেগুলো কাচের বোতলের লাইক। আর সেখান দিয়ে রক্ত বের হচ্ছে না, মাঝে মাঝে ফিনকি দিচ্ছে। কখন ফিনকি দিচ্ছে মানে গলা দিয়ে মানে এক ধরনের, মানে সে কিছু বলতে চাচ্ছে, এক ধরনের এই ধরনের খুব হরিবল একটা সাউন্ড। আমরা যখন ওই যে গরু জবাই দিয়ে কোরবানিতে তখন এই রক্ত যখন বের হয়, যে শ্বাসনালীটা কেটে গেলে যখন একটা আওয়াজ হয়, পানির মতো একটা আওয়াজ হয়, একদম মানে সে কিছু বলতে গেলে তার মুখ দিয়ে আওয়াজটা বেরোচ্ছে, আর ওই আওয়াজটা বের হচ্ছে কিন্তু ওই কাটা জায়গা দিয়ে, এবং সেইখানে রক্তের ফিনকি বের হচ্ছে। মানে এটা যে কতটা ভয়ঙ্কর, আর মানে এটা যে একটা মানুষকে অজ্ঞান করে দেওয়ার জন্য যথেষ্ট। আর কিছু বলার নাই, মানে আসলে এটা খুবই কেউ চাবে না, কেউ এক্সপেক্ট করবে না যে কারোর সাথে এটা হোক। কিন্তু সেই জায়গাটা শেষ নাই, কিন্তু ঘটনা এখনো শেষ হয়নি। সুতরাং শুনেন, ঘটনা এখনো শেষ হয় নাই। তারপরে আমি তখন সেই জায়গায় মানে আমি কি করব, একটা মানুষ হেল্প করতে আসছি, এখন আর উল্টা ভয় পেয়ে আমি ফ্রিজ হয়ে গেছি। আমার করণীয় কি আমি কিছু বুঝতে পারতেছিলাম না সেই মুহূর্তে। আর বয়স তো তখন বেশি না, তো তখন আমি কয়েকবার তার দিকে আগানোর চেষ্টা করি, কিন্তু ভয়ে আমি তার দিকে আগাতে পারি না। কারণ ওই জিনিসটা মধ্যে যে কেন সেই মানুষটা কেন আমাকে ডাক দিল না, আসলে সেই ডাক দিছে, আমি কার চেহারা দেখছি, মানে এই ইকুয়েশন গুলো আমি আমার মাথার মধ্যে মিলাতে পারতেছি না। স্বাভাবিক। তখন আমি যেটা চিন্তা করলাম যে আমি এখানে এভাবে থাকলে আমি বেশিক্ষণ স্টেবল, আমি এখানে বেশিক্ষণ থাকতে পারবো না, আমার কনসিয়াসনেস আমি হারিয়ে ফেলতে যে কোনো মুহূর্তে। আমি এখানে তখন দ্রুত মানে, আর ওই যে তার যে আওয়াজটা, সেই আওয়াজটা মনে করেন আমি ওটা যতবার আমি শুনতেছি ততবারই আমার মানে ফেইন্ট হয়ে যাওয়ার মতো অবস্থা। তখন আমি তাড়াতাড়ি সেই জায়গা থেকে মানে যত শক্তি আছে গায়ে, মানে যতটুকুই আছে, আমি শুধু একদিকে মানে চিৎকার করতে পারতেছি না, কিছু করতে পারছি না, জাস্ট মনে হচ্ছে যে আমাকে এখান থেকে যত দ্রুত পারে মানুষের জায়গা, মানে যেখানে মানুষ আছে সেখানে আমার যেতে হবে। আমি তাড়াতাড়ি ওখান থেকে খুব দ্রুত সেখান থেকে দৌড় দিয়ে আমি যে সেলুনে যাওয়ার কথা ছিল সেখানে গেলাম। সেখানে যাওয়ার পরে আমি কিন্তু বেসিক্যালি ওখান থেকে ভয়ও পেয়ে গিয়েছি, কিন্তু আমি আবার মনে মনে এটা আছে যে যেহেতু হেল্প চাইছে আসল ব্যাপারটা কি। পরে আমি সেই সেলুনে যাওয়ার পরে আমার যে যিনি চুল কাটাতেন, সুমন নাম ছিল, সুমন আঙ্কেলকে বললাম যে আঙ্কেল এরকম আমি আসার পথে এরকম হয়েছে, আমার তো চুল কাটানোর দরকার ছিল, কিন্তু বাদ দেন, আপনি আমার সাথে চলেন সেই জায়গাটায়, ওখানে হেল্প করতে পারে কিনা বলে। আমি ওনাকে যখন বলছি যে সে মানে যে আমাকে ডাক দিয়েছে ওইরকমই আমার কাছে একই রকম মনে হয়েছে, কিন্তু সেটা নাও হইতে পারে, একটা মানুষ এরকম পড়ে আছে। তো পরবর্তীতে উনি বললো যে না, ওখানে আর যাওয়ার দরকার নেই, কারণ ওই জায়গাটা, ওইখানে তুমি ওই জায়গাটাতে কেন আসছো। এখন আমাকে প্রথমে একটু বকা দিচ্ছিল, বকা বলতে আমাকে একটু কোয়েশ্চেন করছিল। পরে বলে যে ওখানে যাওয়ার দরকার নেই এই কারণে, কারণ ওখানকে ওই জায়গাটা এরকম আজেবাজে ছেলেপেলেরা ওখানে আড্ডা দিত, আর এরকম তারা যখন সেখানে অ্যাডিকশন
কাজ মানে তারা করতো সেই অ্যাডিকশন যেগুলো অসামাজিক কাজের মধ্যেই তারা তর্ক বিতর্কতে একজন করছে কি আরেকজনের মানে এরকম বন্ধু বান্ধব একসাথে ছিল, পরে একজনকে রাগের মাথায় ওখানে তারা কাঁচের বোতল বা সামথিং এরকম কিছু দিয়ে তার গলায় আঘাত করে সিভিয়ারলি ভাবে তাকে ওখানে জখম করে ওখানে ফেলে চলে যায়। কিন্তু ওখানে সে যে যাকে জখম করে ফেলে গিয়েছিল সে অনেকক্ষণ ধরেই বেঁচে ছিল এবং অনেক রাত পর্যন্তই সে হেল্পের জন্য চিৎকার করছে, কিন্তু মানুষ ওখানে যায় নাই, কারণ মানুষ ওখানে গেলেই মানুষের ভয় ছিল যে ওখানে গেলে আমার ঝামেলা জড়িয়ে পড়তে পারে বা আমার কাছে ছিনতাই করে নিয়ে যেতে পারে। কারণ এখানে আগে পরে ওখানে এরকম হয়েছে যে মানুষ এরকম মানে ওখানে চিল্লাফাল্লা করতো, ছেলেপেলেরা চিল্লাফাল্লা করতো, মানুষজন যেত তার কাছ থেকে মোবাইল টাকা পয়সা রেখে দিত, এই ধরনের প্রবলেম করতো। তারপরে মানুষ আর যায় নাই ওখানে। তারপরেও সে যার ঘটনাটা মানে যে ওখানে যাকে আপনি দেখেছেন সে ওইরকম ওই ঘটনাটা ঘটেছিল এবং সেখানে সে হেল্প না পেয়ে ওই অবস্থায় মারা গিয়েছিল। তো হয়তো জানি না আমার সামনেই কেন আবার সেরকম হয়েছিল বা আমি কেন এটা দেখলাম, এটার উত্তর আমি আজ পর্যন্ত খুঁজে পাইনি। হয়তো আপনি ওখানে একা ওইভাবে গিয়েছিলেন বলেই হয়তো আরো অনেকেই আছে যারা হয়তো ওই দৃশ্যটা নিজের চোখে দেখেছেন, তাদের সবার খবর তো আমরা জানি না, কিন্তু আপনি যেটা তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম, আপনি যাকে দেখেছিলেন সে কয়েকদিন আগেই মারা গিয়েছেন, মানে খুন হয়েছেন তিনি, যাকে আপনি দেখেছিলেন, এবং সেই দৃশ্যটার পুনরাবৃত্তি ঘটেছে আবার আপনার চোখের সামনে। আপনি মারাটা দেখেন নাই, বাট তারপরের যে অবস্থা সেই অবস্থাটা দেখেছেন, যেটা আগের ঘটনা, রাইট। এবং আমি জানি না, এবং হয়তো এই এক্সপেরিয়েন্সটার যে আপনার যে এক্সপেরিয়েন্স হচ্ছে এটা হয়তো কোনো ব্যাখ্যা নেই, কিন্তু আপনার সারা জীবন মনে রাখার মতন একটা ঘটনা এটা আসলে, মানে এখনো পর্যন্ত আপনাকে দেখে বোঝা যাচ্ছিল যে ওই জিনিসটা, ঘটনাটা মনে পড়লে বা কাউকে আমি যদি বলতে যাই আমার গায়ের লোম পর্যন্ত আমার খারাপ ভয়, আমি আমার সেই দিনের কথা বা সেই রাতের সেই মুহূর্তগুলো আমি সত্যি এটা বলা সম্ভব না, আসলে কোনোভাবেই সম্ভব না। এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি আসতে চাননি, তারপরে আপনাকে বলার সঙ্গে সঙ্গে আপনি রাজি হয়ে গেছেন, এবং আমি খুবই হ্যাপি যে অনেকেই এরকম ভাবে যদি মানে আমাদের এখানে এসে সরাসরি আপনাদের নিজের ঘটনা যেগুলো সেগুলো যদি একটু বলেন তাহলে অনেক 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 বেশি আসলেই ভালো হয় সবার জন্য, যে এই ঘটনাটা আপনারা শুনলেন এবং এই ঘটনাটা যদি সত্যি আমি পড়তাম তাহলে তো এত সহজ করে বোঝাতে পারতাম না। যাই হোক, এস এ শাওন আমাদের ফেসবুক পেজে লিখেছেন যে ভালো লাগছে আমাদেরকে। সুমন লিখেছেন, রাসেল ভাই এইটা নিয়ে আগেও পরে 78 বার লিখলাম, এবার না পড়লে আর লিখবো না, আমি পড়ে ফেললাম। সুমন, আপনার নামটা আর ওনার যে সেলুনে যে যিনি চুল কাটেন তার নামটা, ওই দুই ভাইয়ের নামটা কিন্তু একই, তাই না? আপনি আজকে সাবধানে থাকেন। আমাকে তামান্না লিখেছেন, তামান্না তিথি লিখেছেন যে আচ্ছা তিনি এই মুহূর্তে মিস করছেন বলতেছেন, আমি আশা করি যে তিনি পরবর্তীতে শুনে নেবেন সেটা। আমাদেরকে আলামিন লিখেছেন, তিনি শুনছেন। আমাদেরকে সোহেল লিখেছেন, তিনি এবং তার বন্ধুরা আকিব ভূত এফএম শুনছেন এই মুহূর্তে। আমাদেরকে আফিয়া নুসরাত লিখেছেন যে ভয় পাচ্ছি না। আমি খুবই আপনার এই এসএমএসটা পড়ে আমার খুবই হেল্পলেস লাগলো, কারণ এই ঘটনাটা আমার কাছে অদ্ভুত রকমের লেগেছে। আসলে আমি জানি না তাহলে আপনি কি সে ভয় পাবেন, আমি ঠিক জানি না আসলে। আমাদেরকে বুঝতে পারছি আপনি অনেক সাহসী, আপনাকে বরং সাহসিকতার জন্য মেডেল দেওয়া যেতে পারে। আমাদেরকে ইসরাফুল পিয়াল লিখেছেন, তিনি ফুর্তি অ্যাপ দিয়ে শুনছেন এই মুহূর্তে। অভি রাজু আমাদের লিখেছেন নাইস ভাই। আমাদেরকে সোহানুর রহমান আবির লিখেছেন যে আজকে আর ঘুম হবে না মনে হয়। আমাদেরকে এছাড়াও নির্জন কুমার গোপাল আমাদেরকে লিখেছেন, তিনি শুনছেন। আমাদেরকে ওয়াসিম আকরাম আমাদেরকে লিখেছেন সাথে আছি। আমাদেরকে দেখতে পাচ্ছি এছাড়াও ইরফান, আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি যে মোহাম্মদ ইরফান, তিনি লিখেছেন ভূতাফাম জোস, সকালে পরীক্ষা তারপরেও শুনছেন। অনেক ফেসবুকে লিখেছেন। মেহেদি হাসান রিফাত আমাদেরকে এসএমএস করেছেন এবং তিনি বলেছেন যে আমার কাহিনীর মধ্যে কাহিনী আছে। আচ্ছা, ওকে। আমাদেরকে আব্দুল আজিজ এখানে কমেন্ট করেছেন, তার কমেন্ট পড়া হয় না বলেছেন, আমি আপনার কমেন্টটা পড়ে ফেললাম। আমাদেরকে এছাড়াও এখানে লিখেছেন দেখতে পাচ্ছি এমডি আমিনুর রথি, এছাড়া আমাদের এখানে রিমন বড়ুয়া, শিশির সিক্ত সকাল, ইস্তিয়াক আহমেদ অভি, সাইফুল জামান আকাশ, রাশিদুল হাসান, মোহাম্মদ সুমন খান, সাকিব আল হাসান আমাদেরকে এছাড়াও লিখেছেন এখানে সাজ্জাদ হোসেন নিলয়, আমজাদ হোসেন, সাইমন সহ আরো অনেকে ফেসবুকে কিন্তু আমাদের এখানে কমেন্ট করেছেন। যারা কমেন্ট করছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আরো একবার জানিয়ে দিই, আমাদেরকে যদি এসএমএস করতে চান মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যারা আমাদের ইমেল করবেন তাদের কাছে জানিয়ে দিই আমাদের ইমেল
ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM @radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাগুলো লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন এই ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। আর যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি আমাদেরকে ঘটনা রেকর্ড করে পাঠিয়ে দিতে পারেন অডিও ক্লিপটি। এবং যদি আপনি চান যে আপনার ঘটনা বর্ষসেরা ঘটনা নিয়ে ঘটনা সংকলন নিয়ে যে বইটি বের হয় ভূত এফএম এবছর যেটা বের হয়েছে সেই বইয়ের স্থান পাক, তাহলে অবশ্যই গল্পের একটা কপি আমাদের লিখে পাঠিয়ে দেবেন দয়া করে। ফেসবুকে থাকতে চাইলে চলে যান www.facebook.com/radio.furti, www.facebook.com/bhutfm.russell। আবারও খুবই অনিচ্ছা সত্ত্বেও একটা বিরতি নিতে হচ্ছে এবং বিরতির পরে আবার আমরা ফিরে আসব এবং সেই পর্যন্ত আমাদের সঙ্গেই আপনাদের থাকতে হবে এবং আশা করছি যে পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন, কারণ এরপরে যে ঘটনাগুলো রয়েছে সেই ঘটনাগুলো দারুণ 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 ভয়ঙ্কর। Stay tuned, Radio Furti, and don't stop the Furti. Furti. আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে। শুনছেন সবসময় রেডিও ফুর্তি, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমি রাসেল আছির সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা SMS করছেন। আজকে অনেকেরই SMS এ দেখতে পাচ্ছি যে ফিডব্যাক গুলো, এবং আসলে ভূত এফএমের অনেক ভালো ভালো এপিসোড হয়েছে এবং সেই এপিসোড গুলোতে যেটা হয় সেটা হচ্ছে ভালো ঘটনা শুনলে ভালো ঘটনার জন্য প্রত্যাশা বেড়ে যায়, কিন্তু সব সময় যে ভালো ঘটনা আমরা পাই তা না। এবং ভালো ঘটনা সবসময় দেওয়া সম্ভব একমাত্র উপায় হচ্ছে যে বানিয়ে বানিয়ে ঘটনা বলা। সেটা যখন সম্ভব হয় না তখন আমাদের নির্ভর করতে হয় আপনাদের উপরে। বেশি বেশি করে আমাদেরকে দারুণ দারুণ সব ঘটনাগুলো পাঠিয়ে দিন। আমাদের ইমেল অ্যাড্রেসটা আপনাদের নিশ্চয়ই মনে আছে, আরো একবার যাদের মনে নেই তাদেরকে মনে করিয়ে দিচ্ছি, bhutfm@radiofurti.fm। কিছু SMS না পড়লে নয়। আমি দেখতে পাচ্ছি যে আমাদের সাথে বিরাট অনেকেই শুনছেন কষ্ট করে, তাদের নামগুলো বলে দিচ্ছি। ফাউজান, মিসেস তাহেরা আলী, তানিয়া হোসেন, ফাহমিদা, ফারদিন, ফরহাদ, দিবা, সুমাইয়া, রুবি, রেবা, তাহসিন, মাহরিন, ফারহান, নেটল, মৌসুমী, মোস্তাক আহমেদ, বাবু, মুকুল, জয়ী, আদিবা। এছাড়াও দেখতে পাচ্ছি মোহাম্মদ আরাফাত আমাদের SMS করেছেন এবং সেকেন্ড ঘটনার অনেক প্রশংসা পাচ্ছি। মাকফি আমাদের SMS করেছেন এবং আমাদেরকে বলছেন যে এত ভালো এত ভয় লাগে তারপরেও কেন যে শুনি, কারণ ভয় পেতে আমরা আসলে ভালোবাসি। এটা খুব সহজ একটা উত্তর হচ্ছে এটাই। জুয়েল ম্যাক্স আমাদের SMS করেছেন, সিলেক্ট থেকে লিখেছেন আই লাভ ভূত এফএম। উন্মাদ আমাদের বনশ্রী থেকে SMS করেছেন, খুব ভালো লাগছে, তার কাছে খুব ভয় লাগছে। সেকেন্ড স্টোরিটার অনেক প্রশংসা করেছেন। ডিজে সিয়াম আগারগাঁও থেকে আমাদের SMS করেছেন, ঘটনাগুলো অসম। আমাদেরকে মিজান সিলেক্ট থেকে SMS করেছেন, রাসেল ভাই রাস্তায় একা একা তিনি আছেন এবং এই মুহূর্তে ভূত এফএম শুনছেন। ফাতেমাতুজ জোহরা দোলন মুন্সিগঞ্জ থেকে আমাদের SMS করেছেন, সেকেন্ড স্টোরিটা তার কাছে তার শুনে অনেক তিনি কষ্ট পেয়েছেন। এবং আমাদেরকে স্বর্ণা আমাদের SMS করেছেন মেরাদিয়া থেকে। এছাড়া আমাদেরকে SR বিপ্লব SMS করেছেন, ওয়াহিদ চট্টগ্রাম থেকে আমাদের SMS করেছেন, ফেরারি আশিস আমাদের SMS করেছেন আমাদেরকে সুস্মিতা বড়ুয়া বিএন স্কুল অ্যান্ড কলেজ থেকে এবং সেকেন্ড স্টোরির প্রশংসা করেছেন। তিনি বলেছেন যে সেকেন্ড স্টোরির লোকেশন চট্টগ্রামের কোথায়, আহা আমি তো ভুলে গেলাম, আমি তো এই মুহূর্তে স্টুডিওতেও নেই। উনি একটা মাঠের কথা বলেছিলেন। সিয়াম আমাদের SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি সঞ্জি। এছাড়া আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি সৌরভ এবং আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি ইমরান SMS করেছেন, আমাদেরকে পাপড়ি ভূতের গলি থেকে SMS করেছেন এবং তিনি বলছেন যে ভয়ঙ্কর ভালো লাগছে। রোমান আমাদের SMS করেছেন, লিখেছেন আই লাভ ভূত এফএম। বৃষ্টি আমাদের SMS করেছেন চট্টগ্রাম থেকে, খুব ভয় পাচ্ছি। ফয়সাল আমাদের SMS করেছেন কুষ্টিয়া থেকে এবং তিনিও ভয় পাচ্ছেন, সেটাই জানিয়েছেন আমাদেরকে। ইফিতা আমাদের SMS করেছেন চট্টগ্রাম থেকে। এছাড়াও আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি প্রান্ত, আমাদের SMS করেছেন রনি, নয়ন এবং তার ওয়াইফ সঙ্গে রয়েছেন। সেতাবগঞ্জ থেকে SMS করেছেন জুলকার আমাদের SMS করেছেন আমাদেরকে। ছাড়াও দেখতে পাচ্ছি আরো অনেকেই। আপনি যদি SMS করতে চান চলে যান মোবাইলের মেসেজ অপশনে, টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমি যে ঘটনাটা এখন আমরা আপনাদের সামনে নিয়ে আসছি সেটি এই দেশে ঘটেনি, ঘটেছে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ায় এবং সেইখানেই একটা পরিবারের ঘটনা। যে পরিবারের
যিনি এখানে আছেন তিনি বলছিলেন যেমন ভাবে সেভাবেই আমি যদি বলি তাহলে সেই পরিবারের একটা সুনাম ছিল সেই এলাকায়। সেই পরিবারের অধিকাংশ মানুষ উচ্চশিক্ষিত হবার কারণে হোক বা অধিক মাত্রায় তারা সেই জায়গায় পাওয়ারফুল ছিলেন সেই কারণেই হোক, বা তাদের মধ্যে কেউ ছিলেন ব্যারিস্টার, কেউ ছিলেন সওদাগর, কিন্তু একটা জিনিস তাদের ফ্যামিলিতে শুরু থেকে ছিল, সেটা হচ্ছে তারা খুবই সেই ফ্যামিলির সবাই খুব পরহেজগার ছিলেন এবং তারা খুব আল্লাহওয়ালা লোক ছিলেন এবং সেখানে বাস করতেন তারা 24 পরগনায়। এবং সেইখানে তারা যে ওই পরিবারেরই যাদের ঘটনা বলবো তাদের মধ্যে এই যে জিন ধরে রাখা, বোতলে ভরে রাখা, তারপরে মানুষের বিভিন্ন ঝাড়ফুঁক করা, এই সমস্ত ব্যাপারগুলোর জন্য তারা বেশ পরিচিত ছিলেন ওই এলাকায়। এবং এইরকমই, এবং তারা তাবলিগ জামাতের সাথে জড়িত ছিলেন এবং সেটার জন্য তাদের বিভিন্ন সময় তারা বিভিন্ন জায়গায় চলে যেতেন। তো কোনো একটা জায়গার ঘটনা তিনি আজকে আমাদের শোনাবেন এবং ঘটনার মাঝখানে হয়তো পরিবারের বর্ণনাও তিনি দেবেন। এবং এই ঘটনাটা ঘটেছিল তারা যেখানে থাকেন সেখানে না, সেখান থেকে অনেক দূরে দিল্লির একটা জায়গায়, রাইট? আপনার নামটা একটু প্লিজ বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন? আমি মিসেস খান। আপনার ছেলেও আছেন আজকে সঙ্গে, তার ঘটনা আমরা শুনবো আপনার বাসা নিয়ে। ঢাকা থেকে নিয়ে বলছি। তা আমাদের নানার বাড়ি আর কি ইন্ডিয়া। তা আমরা প্রত্যেকে যখন আমার মায়ের সাথে যাওয়া হতো তখন প্রত্যেক বছরই যেতাম। তারপরে বড় হওয়ার পরে আমরা প্রায় গেছি। তারপর আমাদের বিয়ে হওয়ার পরও গেছি। তা আমার মামা ছিলেন আমার চাচাতো ভাই, উনি এবার অনেক পরহেজগার ছিলেন। উনি মানে একটা মসজিদের একটা মাদ্রাসার টিচার ছিলেন। ওটা আকরা স্টেশনের সাথেই মাদ্রাসা, বড় মাদ্রাসা। আমার মনে হয় যারা ইন্ডিয়াতে থেকে শুনছেন তারা আপনার জায়গাগুলো বুঝতে পারছেন, সুতরাং জায়গার নাম বললে আরো ভালো হয়, আমাদের অসুবিধা নাই। হ্যাঁ, আকরার সাথে স্টেশনের সাথে একটা মানে মাদ্রাসা, ওনার টিচার ছিলেন। তা উনি অনেক মানে ঝাড়ফুঁক করতেন বা অনেকে অসুখ বিসুখ বা মুসলিম অমুসলিম সবাই আসতেন ওনার কাছে। তা সবাই ওনাকে খুব ভালো জানতেন। তা উনি একবার আমি অনেক ঘটনাই আছে, সেটা না বলছি না। একটা ঘটনা সেটা হচ্ছে উনি তাবলিগের কারণে দিল্লির একটু অনেক দূরে একটা জায়গায় গেছিলেন। কারণ তাবলিগ সাধারণত অনেক মানে খুব অ্যাভেলেবল জায়গা যায় না, অনেক দূরে যায় তাবলিগ। সওদাগর বলতেন? হ্যাঁ। ওনার আব্বাকে সওদাগর সাহেব বলতেন। উনি আবার চাঁদনি চকের ওনার দোকান ছিল বড়, এবং সওদাগর সাহেব নামে পরিচিত ছিলেন আর কি ওনার আব্বা। ভারতে চাঁদনি চকে আর কি, কলকাতার চাঁদনি চকে। তা ওনার মানে উনি তাবলিগের সাথে এত সম্পৃক্ত ছিলেন যে কোনো জায়গা থেকে যদি কোনো তাবলিগের লোক কলকাতায় যেতেন তাহলে দেখা গেছে যে অনেকের টাকা পয়সা, অনেক গরিব লোক তাবলিগে গেছেন অনেক আগে, তখন দেখা গেছে কি তারা হয়তো মানে আমাদেরই এক হুজুর, আমাদের বাংলাদেশে এক হুজুর, উনি বলতেন যে আমি তো এত গেছি, আমার হাতে কোনো টাকা পয়সা ছিল না, আমি এক জায়গায় বসছি, তখন দেখা গেছে কি যে আমাকে খুব হাত ধুতে দিচ্ছে। তারপরে কি ব্যাপার, হাত ধুন কি খাবেন? আমি তো ভয় আছে, আমার কাছে টাকা পয়সা নেই। আপনি কি টাকা পয়সা তো কেউ চাইনি, আপনি খান। পরে শোনা গেল যে সওদাগর সাহেবের কারণেই মানে ওনাকে এমনি খাওয়া, মানে ওনার এই ছিল যে তাবলিগে যারা আসবেন সবাইকে আপ্যায়ন করতেন। হ্যাঁ, এবং প্রত্যেক মাসে যে উনি দোকানে টাকা দিয়ে দিতেন। তো যাই হোক, ওনার ছেলে এরকম তাবলিগের কারণে অনেক দূরে গেছিলেন। তা ওখানে যে অঞ্চলে গেছেন ওখানে ট্রেন ছিল, আগে যাতায়াত বেশিরভাগই ট্রেনে, তা ইন্ডিয়ায় ট্রেনেই যাতায়াত বেশি। তা ওখানে ঠিক সন্ধ্যা 6টায় মানে লাস্ট ট্রেনটা ছিল। তো উনি তো জানতেন না। উনি স্টেশনে যাওয়ার পরে স্টেশন মাস্টার বলছেন যে আপনি তো এখন তো আপনাকে ওয়েট করতে হবে, কারণ এখন তো কোনো ট্রেন নাই, কারণ সে 6টায় লাস্ট ট্রেন চলে গেছে এবং আপনাকে ওয়েট করতে হবে আবার ভোর 6টায়। তা আপনি তাহলে বসেন। তো উনি কি করবেন, উনি বেডিং নিয়ে উনি স্টেশনে একপাশে রেখে উনি উজু করছিলেন। মনে করেন যে আমি একটু বসে নামাজ কালাম পড়ি। স্টেশনে একপাশে বসে উজু করছে, এই সময় দেখলেন যে স্টেশনের কাছে মানে কাছাকাছি একটা ঘোড়ার গাড়ি এসে থামলো এবং বেশ ক্রেতাদস্ত একটা লোক এসে ওনাকে একটা মানে পায়ের সালাম দিলেন ও হিন্দিতেই, দিয়ে বললেন যে আপনি কি রইসুদ্দিন সাহেব? তা বলছে যে জি। তা বলছে কি যে আপনাকে আমাদের মাঝি একটু ডাকছেন এবং তার খুব সমস্যা, তার খুব সমস্যা, আপনাকে যেতে বলছে। তো উনি বললেন আমার কি এখানে, আমার যেহেতু ওনার নাম বলছে তাহলে উনি মনে করেন হয়তো চেনাটে না, অনেকেই তো আসে ওনার তদবির নিতে, হয়তো কেউ একজন এখানে কাছাকাছি আসেন। তা উনি বলেন যে আপনি একটু চলেন। তখন উনি বলে যে আমি এগুলো নিয়ে যাবো। বলে হ্যাঁ, বেডিং টেডিং ওনাকে নিয়ে ওনাকে বেশ ঘোড়া গাড়িতে নিয়ে গেলেন। এবং ঘোড়া গাড়িটা বেশ কতক্ষণ গেছে উনি বলতে পারবেন, যে একটা বড় একটা বেশ অট্টালিকার মধ্যে বেশ বড় একটা বাড়ির সামনে থামলেন এবং ওনাকে
ওনাকে খুব আপ্যায়ন করে ভিতরে নিয়ে গেলেন। তো নিয়ে যাওয়ার পর দেখলেন যে অনেকেই আছে এবং মাজি যেটা বলে ওনার সাথে বললেন, সালাম দিলেন, ওনাকে বসতে বললেন এবং দেখা গেল কি ওনাকে হাত মুখ ধুতে দিলেন, গরম পানিও দিলেন। দেওয়ার পর উনি হাত মুখ ধুয়ে খেতে বসলেন। দেখে অনেক খাবার, টেবিল ভরা খাবার। উনি বললেন যে আমি এত কিছু খাবো না, আমি একটু মাংস একটু পরোটা খাবো। তা উনি খেতে যখন বসছেন তখন ওনার পাশে একজন মহিলা ঘোমটা দিয়ে মানে খুব কাছাকাছি দাঁড়িয়ে আছে। ওনার খুব অস্বস্তি হচ্ছিলেন যে একজন মহিলা মানুষ উনি এত কাছে দাঁড়িয়ে আছেন। তা উনি মানে খুব অস্বস্তি ফিল করে খেলেন। কিন্তু তারপরে ওনার খাওয়া শেষ হওয়ার পর ওনাকে দুধ খেতে সাধলেন। উনি বললেন যে না, আমি মাংস খেতে তো এখন আমি আর দুধ খাবো না, আমি একটু বিশ্রাম নিব। তা বললো যে ওনারা কোনো কথা বলো না দেখে ওনার একটু অবাক লাগছে যে ওনাকে ডেকে আনলেন এত করে। তা ওনা যাই হোক উনি বললেন যে আমি ওনাকে একটা রুম দেখিয়ে দিলেন, উনি যে ওখানে যে শুয়ে পড়লেন, দরজাটা আটকে শুয়ে পড়ছেন। বেশ মানে কতটুকু সময় উনি বলতে পারবেন না, দেখুন ওনার দরজা নক করছে। তো উনি একটু বিরক্ত হলেন যে এত রাত্রে দরজা নক করছে। তারপরে মানে আরেকবার দরজা যখন নক করা হলো তখন উনি বললেন কি যে আমি সকালে কথা বলি, আমি একটু ঘুমাচ্ছি, আমি একটু বিশ্রাম নিচ্ছি। তারপরে কোনো কথা ওখান থেকে আওয়াজ আসেনি, আবারও নক করলেন। এরকম 3 বার করার পরে 2-3 বারই হয়েছে উনি দরজা খুললেন। দরজা খোলার পর দেখি সেই যে ঘোমটা আলা মহিলা, উনি তখন ওনার হাতে একটা বলে কি এটা ধরেন, আর একটা কথা ছিল আপনার সাথে, আমরা কিন্তু কেউ জীবিত না, আমরা সব মৃত এবং আমরা 19 জন এই বাসায় পুড়ে গেছি, পুড়ে মারা গেছি। হাতে কি ধরিয়ে দিয়েছিলেন? একটা কাগজ ধরিয়ে দিলেন এবং বললেন যে আমরা কেউ জীবিত না, আমরা সব মৃত এবং এই কাগজের যে নামগুলো আছে আপনি তাদের নাম একটু দোয়া করে দিবেন। কি অদ্ভুত একটা এই কাগজটার যে নামগুলো আছে একটু দোয়া করে দিবেন, আর আপনি এখনই এই মুহূর্তে চলে যাবেন এখান থেকে, আপনি এখানে থাকবেন না। তখন উনি তো যেহেতু এইসব ব্যাপারে উনি যেহেতু আছে ওনার পরিচিত, উনি অনেক মানে জিন টিন ছাড়িয়েছেন, হ্যাঁ, আর এবং এইসব ব্যাপারে ওনার যে মাদ্রাসায় যেতেন আসতেন পথে অনেক সময় অনেক রকম ঘটনা ঘটেছে ওনার, এবং সেইগুলো নিয়ে উনি অভ্যস্ত ছিলেন। যার জন্য উনি করলেন কি ওনার কথা মতো উনি সঙ্গে সঙ্গে বাসার থেকে মানে ওই অবস্থায় উনি তাড়াতাড়ি বের হয়ে পড়লেন এবং বের হয়ে পড়ার পর দেখা গেছে উনি কিভাবে আসছেন জানি না, যাই হোক উনি স্টেশনে আসার পরে দেখা একটু সকাল সকাল আসতে ওখানে স্টেশনে আসার বললেন কি আপনি কোথায় গেছিলেন? তখন উনি বললেন যে আমাকে একজন নিয়ে গেছিল, এখানে একটা বড় বাড়িতে নিয়ে গেছিল। তখন স্টেশন বলে এখানে বড় বাড়ি তো কোনো বড় বাড়ি নাই। তখন বলে কি না আমাকে নিয়ে গেছে, বলে কি না এখানে তো ছিল অনেক আগে, তা সেটা তো পুড়ে টুড়ে গেছে। তাহলে না আমি গেছি, বলে কি তখন উনি আসলে জানার জন্যই যে আসলে কি ব্যাপারটা কতটুকু কি এই জানার জন্য স্টেশন মাস্টারকে বলার পরে ওই স্টেশন মাস্টার বলেন কি যে আপনি চলেন তো কোথায় আপনি বলতেছেন। তারপরে কি যে হ্যাঁ এখানে ওনার সাথে গেলেন, যাওয়ার পরে উনি ওখানটা দেখলেন কি একদম পুরো ফাঁকা, ওখানে কোনো বিল্ডিং ছিল না। তখন উনি ট্রেন আসতে উনি চলে আসেন, কিন্তু ওই যে নামের যে লিস্ট দিয়েছিলেন সেই নামে লিস্টটা ছিল ওনাদের নামে উনি পরে দোয়া করে দিয়েছেন। তা এটা আসলে এটা তো অনেকে জানতে পারে যে উনি তো আসলে উনি আলিয়ালা ছিলেন তো, এবং সবাই ওনার তদবির নিতেন। ওনারা হয়তো অতৃপ্ত ছিলেন বা কিছু বা কি হতো জানি না, উনি হয়তো মানে বউটা বা কে অনেকটাই কেন আসলো। এটা সত্যি যে মানে সবাই ওই এলাকায় যেটা জানতেন যে এই বাসাটা এক সময় ছিল এবং এটা আগুনে পুড়ে গেছে, কিভাবে যেন একটা পুড়ে গেছে, পুরো পুড়ে গেছে এবং যে কজন লোক ছিল সবাই মারা গেছে। এবং তারা কি আসলে 19 জন ছিলেন ওই বাসার মধ্যে? এটা ঠিক জানি না, কিন্তু 19 জনের নাম লেখা লিস্ট ছিল এবং বললো যে আমরা কিন্তু কেউ, ওই মহিলা বললো যে আমরা কিন্তু কেউ জীবিত না, সবাই কিন্তু আমরা মৃত। আচ্ছা, আপনাদের এটা তাও কত বছর আগের ঘটনা হবে? এটা তাও অনেক বছর আগের ঘটনা, তো আন্দাজ মানে মোটামুটি 30-35 বছর আগের ঘটনা। এবং আপনাদের সেই বাসাটা এখনো সেখানে আছে? হ্যাঁ, আমাদের নিশ্চিন্তপুরের বাসাটা এখনো আছে এবং ওখানে ওই মামাদের মানে ওই আমল থেকে নেই কিছু জিন বাস করতেন উপরে আমাদের বিরাট বাড়ি, ওই উপরে জিনরা এখনো আছেন। উনি মারা যাওয়ার পরে অনেক জ্বালাতন করতেন, কিন্তু বাইরে যখন আরেকটা হুজুর, 2টা হুজুর আনছিলেন যে ওনাদের এত উৎপাত বেড়ে গেছে যে অনেক 2টা বাচ্চা মারা গেছিল, তারপরে অনেক কিছু ভাবে ওদের জ্বালাতন করতো এবং জিনে ধরতো, জিনে
দিনে ধরে এরকম কেঁপে কেঁপে মুখ দিয়ে ফেনা উঠে এগুলো যেত। সব আপনারা দেখেছেন হ্যাঁ, মোটামুটি। হ্যাঁ, এটা এবং আমি খুব এটা অবাক দেখা। হচ্ছিলাম যে আপনারা বলছিলেন যে ওই বাসাতে আমরা মাঝে মাঝে রূপকথার গল্পের মতো লাগে যখন হ্যাঁ। শুনি অনেকে ঘটনা পাঠান যে চুলার ভিতরে পা দিয়ে। হ্যাঁ, আমার আম্মারা ছিলেন 7 ভাই, মানে আম্মার বাপ চাচারা ছিলেন 7 ভাই। তারা হয়ে গেছে কি সবাই একসাথে ছিলেন। যারা বলতে একজন বলছে মেজো মানে মেজো নানি আর সেজো নানি বলছে কি এই মেজো একটু চুলার ধারে যা, আমি আসতেছি। উনি রান্না করতে বের হয়ে গেছে যে একটু রুটিগুলো একটু সেঁকে দে। তা উনি যখন আবার ফিরে আসে দেখে কি দরজার কাছে দাঁড়াতে, দেখে কি হাত পা, আমরা তো মানে গল্পে শুনতাম যে হাত পা চুলের মধ্যে দিয়ে আগুন জ্বালাচ্ছে, দেখে কি ঠিক হাত পা সব ঢুকায় ঘোমটা পরে কেঁদে নিয়ে বসে আছে। তখনই উনি বুঝে গেছে যে কিছু একটা, উনি আর কোনো কথা না বলে উনি চলে আসছে। তারপর দেখা গেছে কি আর নাই, কিন্তু এরকম দেখছেনি। ওকে, আমরা আবারও আপনার কাছে ফিরে আসবো ইনশাল্লাহ। তার আগে আমরা কিছু SMS বা কিছু কমেন্ট পড়ে ফেলি। আমাদেরকে অনেকেই বলছেন, তানভীর সার্বিক আমাদের বলেছেন যে কমেন্ট পড়েন না কেন, পড়ে ফেললাম আপনার কমেন্ট। আমাদেরকে নিশান শাহিন ফেসবুক থেকে পড়ছি, তিনি লিখেছেন খুব ভালো লাগছে। সাজিব খান আমাদের SMS করেছেন এবং তিনি আরো ভয় পেতে চান। আমাদেরকে শিভাম SMS করেছেন, শুনছেন ভালো লাগছে। এবং আমাদেরকে প্রহর হোসেন মাসুম SMS করেছেন। যারা ফুর্তি অ্যাপ দিয়ে যারা ইন্ডিয়া থেকে শুনছেন তাদেরও কিছু মতামত চাই ফেসবুকের মাধ্যমে, আপনারা তো জানাতেই পারেন সেটা। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি মোহাম্মদ আশিকুর রহমান লিখেছেন যে তিনি শুনছেন, এবং আমাদেরকে রুবেল হৃদয় লিখেছেন যে ভয় রীতিমতো শীত লাগছে যদি এখন গরমকাল। আমাদেরকে সৌরভ SMS করেছেন, এবং আমাদেরকে দেখতে পাচ্ছি মোহাম্মদ ইসমাইল হোসেন SMS করেছেন, এবং তিনি 2011 সাল থেকে রেগুলার তিনি শোনেন। এবং থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস ফর বিং উইথ আস। আমাদেরকে আরিফ আহমেদ বিপ্লব লিখেছেন, এবং আমাদেরকে লিখেছেন যে জেসি দে কমল, অনেক ভালো লাগছে তার কাছে। শামীম রেজা আমাদের SMS করেছেন, এছাড়া আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি, SMS না এগুলো কমেন্ট। এবং দেখতে পাচ্ছি যে এছাড়াও আমাদের এখানে কমেন্ট করেছেন আরো অনেকেই, এবং অনেক ভয় লাগছে লিখেছেন তুষার শুভ্র। এছাড়াও অনেকে কামাল আজাদ লিখেছেন অসম লাগছে। ও অফি রাজু আমাদের SMS করেছেন আমাদেরকে, শামীম রেজা রানা সহ আরো অনেকে। আপনি যদি কমেন্ট করতে চান চলে যান www.facebook.com/radio.furti, অথবা চলে যেতে পারেন www.facebook.com/bhootfm.russell। আমার স্পেলিংটা বলেছি BH, আচ্ছা আমার নামের স্পেলিংটা বলতে RUSSELL, বাকিটা আপনারা জানেন। এছাড়া আমাদের যারা SMS করবেন তারা চলে যান bhootfm@radiofurti.fm অ্যাড্রেস নিয়ে পাঠিয়ে দিন আপনার ঘটনাগুলো। এছাড়া আমাদের যারা SMS করবেন তারা চলে যান মোবাইলের মেসেজ অপশনে, সেখানে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দেন 9840 নাম্বারে। 2 নম্বর স্টোরিটার এখনো প্রশংসা পাচ্ছি জামিল এবং রাসেল। জামিল আমাদের SMS করছেন, হাই রাসেল ভাই আপনাদের আচ্ছা তিনি এই মুহূর্তে মিস করছেন ভূত এফএম সেটা জানিয়েছেন। আশিক আমাদের SMS করছেন ফরিদপুর থেকে। এছাড়া আমাদের SMS করছেন অপূর্ব বিশ্বাস সিলেট থেকে। এছাড়া আমাদের অনব নওগাঁ থেকে SMS করেছেন, থার্ড স্টোরি তার কাছে খুব ভালো লেগেছে। এছাড়া আমাদেরকে তাসফিয়া SMS করেছেন ময়মনসিংহ থেকে, খুব ভয় লাগছে তার কাছে। অঞ্জন হাসান আমাদের SMS করেছেন এবং তার কাছে এই ঘটনাটা খুব ভালো লেগেছে। আমাদেরকে ফেরারি আশিস SMS করেছেন নেত্রকোনা থেকে। এছাড়া আমাদের SMS করেছেন অপূর্ব বিশ্বাস সিলেট থেকে। অনি গাজীপুর থেকে। অপু এবং রাখি আমাদের SMS করেছেন আমাদের শামীম। এছাড়া SMS করেছেন আলিফ উত্তরা থেকে, এবং আমাদের SMS করেছেন অপু এবং রাখি। আবারও জুনায়েদ আমাদের SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি জুবায়ের সাতক্ষীরা থেকে। রাজীব আমাদের SMS করেছেন ময়মনসিংহ থেকে। তানি আমাদের SMS করেছেন নাহলি হৃদি ফার্মগেট থেকে। এছাড়া আমাদের দেখতে পাচ্ছি আদর্শ SMS করেছেন চট্টগ্রাম থেকে। মুকুল আমাদের SMS করেছেন রোমান রাজশাহী থেকে। বুলবুল আহমেদ আমাদের SMS করেছেন আরো অনেকেই। আমরা কি বিরতিতে যাবো না সেকেন্ড ঘটনায় যাবো, কোনটা ভালো হয় মাসুম ভাই? সেকেন্ড ঘটনায় চলে যাই। ওকে ফাইন, আমরা তাহলে আপনার ঘটনায় চলে যাই। আমি এতক্ষণ ধরে যিনি বলছিলেন তার ছেলেও আছেন আমাদের আজকের স্টুডিওতে, এবং তাদের যে বাসাটা ঢাকায় সেই বাসাটাও কম যায় না, সেই বাসাতে অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটে, এবং সেই ঘটনাগুলো আমরা জানবো যে কি ধরনের ঘটনা ঘটে। এবং তারা বিশেষ করে কয়েকদিন আগে বিরাট একটা ভয় পেয়েছিলেন, আমরা সেই ঘটনাটা একটু শুনি। আপনার নামটা একটু প্লিজ বলবেন, এবং আপনি তো এসেছেন ধানমন্ডি থেকে, দুজনেই আপনার ধানমন্ডি থেকে এসেছেন, আপনার ঘটনাটা আমরা শুনি। আমি ফাহিম। যে এই ঘটনাটা আমার আম্মু, বোন আর আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। এই 6 মাস আগের এই ঘটনা। জি। একদিন ওই দিনই সন্ধ্যাবেলা আম্মু নামাজ পড়তে বসে সে একটা অসুস্থ ফিল করতে থাকে, যে কে জানি তাকে মানে জ্বর ভাব আসছে। তারপর সে প্রতিদিন সূরা ওয়াকিয়া বিভিন্ন সূরা পড়ে আমাদের ফু দেয়, কিন্তু সেদিন তার সূরা পড়া হয়নি,
কোন একটা কারণে। তারপরে সেদিন সে অনুভব করে যে তার পিছনে কে জানি দাঁড়িয়ে আছে। তারপর সে আমাকে ডাক দেয়, সে বলে এই রুমে কেউ আসছিল কিনা। আমি বললাম না, কেউ আসেনি। তো ভাইয়াকে জিজ্ঞেস করতে বললাম, কিন্তু সে বললো কি আমি আসিনি। তারপর ওই দিনই অপর খুব মাথা ব্যথা ছিল, সে 9টার দিকে ঘুমিয়ে পড়ে মাথা ব্যথার কারণে। তারপরে রাত 11টার দিকে সে ঘুম থেকে আম্মুকে ডাকতে থাকে। আম্মু ছিল ভাইয়ার ঘরে, আর ভাইয়ের ঘরে ছিল। তখন সে আম্মু আসে, বলে ফাহিম পেপার নিয়ে কি করছে। আমি তখন আম্মু বলে ফাহিমের রুমে পড়ছে, ও পেপার নিয়ে কিছুই করছে না। তারপরে ওই দিনই খাওয়া দাওয়া করে আমরা 1টার দিকে ঘুমিয়ে পড়ি। আর ভাইয়া অসুস্থতার কারণে সে এক রুমে শোয়, আর আব্বু না থাকলে আমি ফ্লোরিং করি, আর আম্মু আর আপু আম্মুর রুমেই খাটে শোয়। আচ্ছা। আর ফ্যানটা এক পাশে হওয়ার কারণে আমরা খাটের পাশে একটা ছোট টেবিল ফ্যান রাখি। 1টার দিকে আমরা ঘুমিয়ে পড়ি। হঠাৎ একটা শব্দ শুনে আপু আর আম্মু উঠে যায়। কিছু সময় পরেই তারা কাঁপতে শুরু করে, যেরকম কারেন্টের শক দিলে যেরকম হয়। তারা কাঁপতে থাকে এবং চিৎকার করতে থাকে। আর তারপরে আপু একদম নিস্তেজ হয়ে যায়। এই নিশ্চিত হয়ে যায়। আম্মু একই অবস্থা হচ্ছে, কিন্তু আম্মু চিন্তা করতে যে আমার মেয়েকে আমি যদি খাট থেকে না নামতে পারি আমরা বাঁচতে পারবো না। সে পুরোপুরি মনে হচ্ছে যে মানে ইলেকট্রিক শক খেলে যেরকম হয় সেই ব্যাপারটা সেরকম হচ্ছে। আপুকে সে আপুর হাত ধরে টান দিয়ে আমার উপর পড়ে যায়। আমি যেহেতু ফ্লোরিং করি, আমার ঘুম ভেঙে যায়। আমরা তিনজনই একসাথে দেখতে পাই যে একটা আগুনের গোলা মানে ব্লাস্ট হলে যেরকম হয়, মানে পুরো রুমটা ছড়াই গেল। ছড়ে যায় খাটের পাশে পিছনে জানলা ছিল, জানলা দিয়ে বের হয়ে গেল। ওই দেখে আমরা পুরো ভয়ে অনেকক্ষণ জড়ো হয়েছিলাম। আম্মু বললো, আমি সাহস করে দেখতেছিলাম যে কারেন্ট হয়েছে, ক্ষতি হতে পারে, আমি উঠে লাইট জ্বালাই। কিন্তু আম্মু বললো না, উঠতে দিল না, বাধা দিল, বললো কারেন্ট হয়ে গেছে, তুমি উঠো না। আমি বললাম ঘরটাই মনে হচ্ছে যে একদম যেখানে হাত দিব সেখানেই শর্ট খাবো। আমি বললাম খাট কারেন্ট হওয়ার কোনো প্রশ্নই আসে না, এটা কাঠের। আর আমি মেঝেতে হাত দিলাম, বলে কোনো সমস্যা নেই, আমি উঠে লাইট জ্বালাই। আর আমার মাথায় একটাই চিন্তা ছিল যে ভাইয়া রুমে একা, সে ঠিক আছে তো। ওই চিন্তা করে আমি সাহস করে উঠে লাইট জ্বালাই, কিন্তু দেখলাম কারেন্ট হওয়ার কোনো স্কোপই নাই। আর সবচেয়ে আশ্চর্য বিষয় যে ছোট টেবিল ফ্যানটা ছিল, ওই টেবিল ফ্যানে পাখা নেই, আর সামনের যেই খাঁচাটা থাকে ওই খাঁচা নেই। আর পাখা আটকানোর জন্য যেই স্ক্রুটা থাকে ওটা সহ ফ্যানটা ঘুরছে। এটা দেখে খুব আশ্চর্য লাগে। তারপরে সামনে যেয়ে দেখি কি একটা কোনায় খাঁচা সহ ভাঙা পাখাগুলো এক জড়ো করে রাখা, মনে হচ্ছে কে জানি সুন্দর করে গুছিয়ে জড়ো করে রেখেছে। তারপরে আমি ফ্যানটা বন্ধ করি। ঘটনাটা কিছু খুব অবাক লাগে, অস্বাভাবিক লাগে। তাই ভাইয়ার রুমে যাই, দেখি ভাইয়া ঠিক আছে, ঘুমাচ্ছে। তারপরে পাশে বসে ফোন দিই। ফোন দিয়ে এত রাতে ফোন দেওয়ার কারণে সবাই 5টা মেম্বার ছিল, 5জন মেম্বারই চলে আসে। চলে আসে। তারপরে তারা ঘটনাটা শুনে তারা সবাই সব রুম চেক করতে চায়, কোনো কেউ আসলো কিনা, চোর টোর আসতে পারে। সে সব রুম চেক করলো। চেক করে যখন আম্মুর রুমে ঢুকলো, যে রুমে ঘটনাটা ঘটেছে, তারা একটা অস্বস্তি বোধ করলো। মনে হচ্ছে তাদের গা ভারী আসছে, তারা পুরো গায়ে কাটা দিয়ে উঠছে। তারা জিজ্ঞেস করলো কি হয়েছে, পুরো ঘটনা খুলে বললাম। তারপরে তারা বললো, এই রুমে আপনারা শুয়েন না, আপনারা অন্য রুমে শোন, আর আমরা কেউ থাকবো কিনা। আমরা বললাম দরকার নেই, এই তো রাত 3টা বাজে, কিছুক্ষণ পরেই ফজর আজান দিবে, সমস্যা নেই, আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না। তাই ভাইয়ের একটা ছিল, ভাইয়ের রুমে একটা কোরআন শরীফ রেখে আমরা আমার রুমে একটা কোরআন শরীফ রেখে বিছানায় শুয়ে পড়ি। কিন্তু আমাদের চোখ ঘুমিয়ে আসছিল না, চোখ পুরো নির্ঘুম রাত কাটালাম। একটু চোখের পলকও পড়লো না। যদি চোখে পলক পড়ে মনে হচ্ছে কি জানি ঘটে যাবে। পুরা আপনাকে আতঙ্কের মধ্যে ছিলাম, পুরো রাতটাই আতঙ্কের মধ্যে ছিলাম। তারপর সকালবেলা ভাইয়া 9:30টার দিকে ঘরে আসে, রুমে আসে। তারপর ভাইয়া সাধারণত সাদা লুঙ্গি স্যান্ডো গেঞ্জি পরে ঘুমায়। হঠাৎ আপু দেখে, মানে ভাইয়া ছিল পিছনের দিকে, হঠাৎ উল্টো দিক থেকে আপু দেখে হঠাৎ সেন্সলেস হয়ে যায়, মানে দাঁত পুরো লেগে যায়। আমি তার পা ধরতে শুরু করি, ভাইয়ার আপু তাকে থাপ্পড় মারা শুরু করে যাতে সেন্সটা চলে আসে। এই ঘটনা হওয়ার পরে ভাইয়াকে বলা হলো সে যদি বসে আমরা একটু ঘুমাতে পারি, সারা রাত আমরা নির্ঘুম ছিলাম। ভাইয়া বসলো। সে একটা অস্বাভাবিক জিনিস দেখলে যে আমাদের মাথার সামনে একটা চওড়া বড় দাগ আস্তে আস্তে ছোট হয়ে আসছে। চওড়া দাগ ছোট হয়ে আসছে আস্তে আস্তে। সে এই জিনিসটা খেয়াল করে ভিডিও করলো।
ভিডিও করলো আর সে পরে আমাদের দেখালো। এরপরে আমরা এক সপ্তাহ এরকম কাটালাম, একজন আরেকজনের সাথে থাকতেই পারতাম না। আমরা তিনজনই, আপু, আম্মু আর আমি, এক সপ্তাহ পুরো গোসল ছাড়াই কাটিয়েছি। এক জায়গায় গেলে, কোথাও গেলে আপনারা সবসময় একসাথেই থাকতেন, কোনো সময় আলাদা হয়নি। তারপরে আমার মনে হচ্ছে আমি যদি কোনো কাজ করতে যাই, মনে হচ্ছে সামনে দিয়ে কোনো একটা বিকৃত চেহারা আমার দিকে ধেয়ে আসতেছে, খুব ভয়ের মধ্যেই থাকতাম। আর তারপরে এক সপ্তাহ পরে বাড্ডার এক মসজিদে ইমামকে ডাকা হলো ঘরে। সে ঘরে আসলো, আমাদের সবাইকে বাইরে যেতে বললো। সেই ঘটনাস্থলে সেই রুমটায় একা ছিল আধা ঘন্টা, 1.5 থেকে আধা ঘন্টা হবে সে ছিল। পরে আমাদের সবাই ডাকলো, বললো যে এই ঘরে কোনো জানলা অনেকদিন ধরে বা জানলা দরজা বন্ধ কিনা। তখন ঘটনা আশ্চর্য বিষয় কি, যে আগুনের গোলাটা যেই সাইড দিয়ে বের হয়ে গেছে ওই জানলার ওইখানেই জানলা একটা বন্ধ ছিল, ওই চাকাগুলো শক্ত হওয়ার কারণে জানলা খোলা হতো না। তারপরে আমাদের পড়া পানি দিল, ঘরে ছিটানোর জন্য পানি দিল, আমাদের গোসল করার জন্য পানি দিল, ঘরে ছিটাতাম। আপনাদের মুখে পানি দিয়েছিল, বলছে যাতে ভয়টা কেটে যায়। এবার তিন দিন পানি দিয়ে বললো কিছুটা ভয় কমেছে, কিন্তু এই আতঙ্কটা যায়নি। আমরা এখনো ঘুমাতে পারি না ঠিক মতো। আচ্ছা, আমি যদি ওনার কাছে শুনি জিনিসটা, মানে আমি যদি বলি যে আপনাদের এই সমস্যাগুলো কি এখনো চলছে বাসায়? হ্যাঁ, এখনো চলছে। কারণ ওই যে ওর যেটা বললো যে আসলে যে আতঙ্কটা, মানে ও তো আসলে বোঝেনি এভাবে, কিন্তু ও যে হুজুরটা আসলে যে পানিটা মানে দিল, বললো যে কার গায়ে জোর কষে, মানে উনি যখন দেয় বলে যে কার গায়ে যত জোরে দেবে সে এই পানিটা দিতে পারবে। তখন বলে যে উজু করে আসো, আমার বড় ছেলে বলে আমি জোরে দেবো, মানে এত জোরে দিচ্ছে যে মুখটা জ্বলে গেছে। পানিটা নিয়ে খুব জোরে 3 বার করে মারতে বলো। ওর পরে থেকে মনে হলো যে না, আমাদের চোখের সামনে যে একটা ভয়ঙ্কর ভাবটা ওটা চলে গেছে। আপনারা কি মানে বাসার মেম্বাররা অনেক সময় অস্বাভাবিক, এই যে আগুনের গোলা দেখেছেন, এছাড়া অস্বাভাবিক কিছু চোখে পড়ে আপনাদের? অস্বাভাবিক কিছু চোখে পড়ে না, কিন্তু আমাদের যে বাসার একটা ইয়ে আছে যে কোনো ঘড়ি ঠিক থাকে না, আর মাঝে মাঝে ঘড়ি ঠিক থাকে না। ব্যাপারটা কিরকম? ঘড়িটা দেখা গেল কি, ঘড়ি আমরা আনলাম কিনে, একটা বাসায় তো ঘড়ি, দেয়াল ঘড়ি থাকবেই বা যে কোনো একটা ঘড়ি থাকবে, টাইম তো দেখাই লাগে। সেই ঘড়িগুলো দেখা গেল কি একদিন চললো বা 2 দিন চললো, তারপরে অটোমেটিক উল্টো পাল্টা টাইম বন্ধ হয়ে যায়। দেখা গেল কি হাত ঘড়ির ক্ষেত্রে হয়, হাত ঘড়ির ক্ষেত্রে হয়। যেমন আমার বোনটা মাঝে মাঝে খোলা টোলা আসলে পরীক্ষার সময় আসে, দেখা গেল কি সে ঘড়িটা খুলে রাখছে, দেখা গেল টাইম ঘড়িটাই বন্ধ, মানে সে ঘড়ি নিতে পারে না, যে যাবে, যে পরীক্ষা দিতে যাবে তার কোনো ওয়ে থাকে না। আর তারপরে এরকম অনেকেই গিফট করতো, যে আমাদের এই ঘড়ির রহস্যের জন্য সবাই খুব মজা করে গিফট করতো, কিন্তু সেই ঘড়ি দেখা গেল 2 দিন পরেই নষ্ট। তারপর আমার বোন একটা দিচ্ছিল ডিজিটাল ঘড়ি, যেটা কারেন্টে দিয়ে রাখলে চলবে, সেইটাও 2 দিন পরে ওইটাও নষ্ট হয়ে গেছে। কিন্তু তারপরে এই তো আসি। আর আমাদের দেখা গেল কি মাঝে মাঝে মনে হয় কি, আমাদের একটা লেদার চেয়ার আছে, কে জানে চেয়ারের উপর বসলে যে একটা কচকচ করে আওয়াজ হয়, ওই আওয়াজটা মানে হয়। আর উঠে গেলেও যে একটা আওয়াজ বুঝি, সেটা বোঝা যায় একজন কেউ উঠে যাচ্ছে। আর মানে কেউ রাত্রে ভালো কি ফ্রিজটা কেউ টান দিয়ে খুললো, এরকম আমরা দেখিনি যে খুলছে, কিন্তু বোঝা যাচ্ছে যে খুলছে বা বন্ধ করছে। আর একটা এসি আছে রুমে, এসিটা অটোমেটিক চলা শুরু করে দেয়, আবার বন্ধ হয়ে যায়, সুইচ না অন করলেও দেখা গেল চলছে। আর টিভি বন্ধ করে তো শুয়েছি, এর মধ্যে একদিন হলাম টিভি বন্ধ করে শুয়েছি, আমার বাচ্চারা বলছে না তুমি ভুল করছো, হয়তো কোনো না বন্ধ করছে, দেখি অটোমেটিক টিভি চলতেছে রাত্রির বেলা। আমার ঘুম হয় না ওই রুমে থাকলে, আমরা সবাই মিলে যদিও শুয়ে থাকি কিন্তু ঘুম হয় না, চারিদিকে রাত্রে লাইট জ্বালায় রাখি। আর মানে শুতে একটা অস্বস্তি, মানে মনে কি কে জানি একটু চোখ বন্ধ করলাম যে কে দৌড়াদৌড়ি করছে ঘরের ভিতরে, আর সবসময় ঘাটা ভার হয়ে থাকে। আর আমার মেয়ে যখন আগে শুতো আমরা তো বুঝতাম না, কারণ কি বাসার তো কোনো সময় অস্বাভাবিক কেউ চিন্তাই করে না। আর আমরা যেখানে কারেন্ট আছে, দৌড়াদৌড় হচ্ছে, আমরা তো এগুলো চিন্তাই করবো না যে কোনো অস্বাভাবিক, কিন্তু এটা হয়। ও সবসময় প্রত্যেকটা দিন মাথা ব্যথা করতো, এটা বুঝতাম না। এটা কিন্তু একটা সাইন। হ্যাঁ, কোনো সময় ও ঘুমাতে পারতো না, প্রত্যেকটা দিন ওর মাথা ব্যথা করতো, সন্ধ্যা হলে ওর মাথা ব্যথা, আবার সকালে উঠতো মাথা ব্যথা নেই। এরপরে ওই যখন ওই ঘরটা ছেড়ে দিল, মানে আমরা অন্য ঘরে শুতাম, এখন আমার বড় ছেলেটা নাই, ও বাইরে থাকে এখন, ওই ঘরটায় আমরা এখন সবাই মিলে, ওর বাথরুমটা আর আমাদের বাথরুমটা ছিল
বারান্দার সাথে জানলা, বাথরুমে যে একটা জানলা থাকে বারান্দার সাথে, যার ধরুন আমরা কেউ বারান্দায় দাঁড়ায় থাকতাম, এদিকে লাইট জ্বালাতাম, বারান্দায় লাইট জ্বালাতাম, আর ও বাথরুমে কেউ গেলে তখন ওই বারান্দা যে জোরে জোরে কথা বলতাম, দোয়া দোয়া করতাম, আর কেউ বাথরুমে ঢুকতো, তাছাড়া কেউ সাহস পেত না। এবং ব্যাপারটা হচ্ছে আপনার ছেলেও উনি মানে ফাহিম, সে আমাকে অন এয়ার এটা মানে অফ এয়ার এটা বলছিলেন যে উনি বলছিলেন যে বাসাটা আমরা ছেড়েই দিতাম হয়তো, কিন্তু বাসাটা যেহেতু আপনাদের নিজেদের, সুতরাং কোনো কিছু করার নাই। এবং আপনি এটাও আমি শুনলাম ওনার কাছে যে আপনাদের ওই অ্যাপার্টমেন্টের আরো যে সমস্ত বাসা আছে অনেকেই এটা বলে, হ্যাঁ কমপ্লেন আছে এবং অনেকেই দেখেছে। তারপর উপরে একটা মসজিদ তৈরি করার পরে একবারও আসলে অনেকে ফ্ল্যাট বাড়িতে থাকলে যাটা হয় কারোর সাথে কারোর কথা হয় না, দেখা হয় না, কিন্তু মানে সবাইটা মানে ফিল করে। দেখা গেল হঠাৎ করে একটা অনুষ্ঠান হলো, যারা হয়তো মালিক পক্ষ দাওয়াত দিল, আমরা হয়তো বললাম, দেখা গেল কি একজন বলছে যে না এরকম ঝামেলা। আপনারা বেশ উপরে একটা মসজিদ দিয়েছেন আপনাদের সবার জন্য, এবং তারপর থেকে সমস্যা এখন অনেকটাই কম। এবং এই যে জানলা খোলা ব্যাপারটা, এই জন্য আসলে ঘর বাড়ি সবসময় খুলে বাইরের একটা সংযোগ রাখা দরকার। একদম। অনেক ধন্যবাদ আপনাদের দুইজনকেই আমাদের সাথে এরকম ঘটনা শেয়ার করার জন্য এবং অনেক কষ্ট করে আমাদের স্টুডিওতে আসার জন্য। আমরা সময় পেলে আবার আপনাদের কাছে ফিরে আসবো। এখনো আমাদের অতিথি আরো কিছু বাকি রয়েছেন, সুতরাং তাদেরকে আমাদের নিয়ে আসতে হবে। সো সেই পর্যন্ত আপনারা ফেসবুকে ছবি দেখে বুঝতে পারছেন যে কারা কারা ঘটনা বলছেন এবং কারা কারা এখনো বাকি রয়েছেন। আমি যদি বলি তাহলে বাম দিক থেকে ফাহিম, তারপরে আমাদের এখানে আছেন রিজওয়ান, তারপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের এইখানে সালেকিন, এবং তারপরে রয়েছেন অভি। আমরা এখনো অভির ঘটনা বাকি রয়েছে, ফেসবুকে গিয়ে আপনারা দেখতে পারেন সেটা। আমরা একটা ছোট্ট বিরতিতে আমাদের যেতে হচ্ছে, অনেকক্ষণ ধরে আমরা ঘটনা শুনলাম। ছোট্ট বিরতির পরে আবারও ফিরে আসবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, কোথাও যাবেন না। স্টে টিউনড রেডিও ফুর্তি and don't stop the ফুর্তি। ফুর্তি ভাবুন তো একটা বাড়ির কথা, আপনার বাসাটার কথা, যে বাসাটায় আপনি এখন যদি এই মুহূর্তে আপনি ঘরে থাকেন, তাহলে আপনি একবার আপনার ঘড়ির দিকে তাকান, দেখেন ঘড়িটা ঠিক আছে কিনা। আপনি যদি এই মুহূর্তে গাড়িতে থাকেন, তারপরে বলবো যে আপনি আপনার ঘড়ির দিকে তাকান, একটু খেয়াল করুন যে মাথাটা ব্যথা করছে কিনা। যদি এরকম কোনো কিছু না থাকে তাহলে আপনি বেঁচে গেছেন, বেশ ভালোই আছেন। কিন্তু যারা এইরকম সময় কাটাচ্ছেন তারা খুব ভালো নেই, এটা তো বুঝতেই পারছেন। সো যারা সমস্যার মধ্যে থাকেন, যারা সমস্যা ফেস করেন, তারাই জানেন যে মুহূর্তগুলো কত কঠিন হয়ে ওঠে, প্রতিটা মুহূর্ত কত কঠিন হয়ে ওঠে। যাই হোক, আমরা কথা বাড়াবো না, আমরা সরাসরি ঘটনায় যেতে চাই। তবে তার আগে কিছু SMS না পড়লে না, অবশ্যই আমাদের SMS করেছেন, এবং তার মানে প্রত্যেকটা SMS আছে কেন যেন শুরুই হচ্ছে অভিযোগ দিয়ে, কেন SMS পড়া হয় না। শাকিল আমাদের SMS করেছেন, আজকে কোনো ইমেল পড়বেন না, আজকে ইমেল পড়লে আমার আসলে মানে কি বলবো, যে আজকে এত যারা কষ্ট করে এখানে এসছেন তাদেরকে বঞ্চিত করা হয়। সুতরাং আমার মনে হয় যারা এসছেন তাদের ঘটনাকে শুনি, যদি তারপরেও সময় থাকে তাহলে অবশ্যই আমরা চেষ্টা করবো পড়ার। মোস্তাক আমাদের SMS করেছেন বেলিরোড থেকে, তিনি তার ছোট্ট বেবি মাহিশা এবং তার ওয়াইফ তাবাসসুম, তারা রেগুলার শোনেন, আজকেও শুনছেন। ধারা আমাদের SMS করেছেন সিলেট থেকে, এবং SMS করেছেন পিয়াস ইমাম কুমিল্লা থেকে, চকবাজার থেকে SMS করেছেন তিনি, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি ইনাম বংশাল থেকে। থার্ড স্টোরি তার কাছে অসম লেগেছে, আমাদেরকে তাসমিদ SMS করেছেন, আজকের এপিসোডটা জোস হচ্ছে। আমি বলেছিলাম যে প্রবাবলি আজকের এপিসোডটা এই ইয়ারের বেস্ট এপিসোড। এখনো পর্যন্ত আমি এতগুলো ঘটনা একসঙ্গে এত ভালো ঘটনা পাইনি আসলে। শিমুল আমাদের SMS করেছেন কুমিল্লা থেকে, এছাড়াও আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি মিজান পতেঙ্গা থেকে SMS করেছেন, এছাড়া আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি টিম্যাথ, আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি জয়, এছাড়া আমাদের SMS করেছেন তামিম, আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি শিমুল, SMS করেছেন আমাদেরকে আজমল হোসেন, এছাড়া আমাদের SMS করেছেন আকাশ সিলেট থেকে, এছাড়াও আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই। আপনি যদি SMS করতে চান তাহলে চলে যান মোবাইলের মেসেজ অপশনে, সেখানে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দেন 40 নাম্বারে। যদি আমাদের ঘটনা পাঠাতে চান তাহলে চলে যান আমাদের ইমেল অ্যাড্রেসটিতে, এবং সেখানে গিয়ে মানে ইমেল অ্যাড্রেসটি মনে রাখলে চলবে, bhutafm@radiofurti.fm, which is BHWTFM@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাগুলো পাঠিয়ে দিন আমাদের কাছে। শুরুতে অবশ্যই উল্লেখ করুন এই ঘটনা স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনাটা আমি পড়ে শোনাই। যদি
ফেসবুকে কানেক্টেড থাকতে চান তাহলে চলে যান www.facebook.com/radio.furti অথবা চলে যেতে পারেন www.facebook.com/bhutafm.russell। আমরা চলে যাব আমাদের ঘটনায় এবং আমাদের সাথে আরো নতুন একজন অতিথি যোগ দিয়েছেন এবং মারুফ শুভ। আমরা তার কাছে শুনবো তার ঘটনা এবং তিনি এর আগেও এসেছেন, সুতরাং পরিচয় দেওয়ার সমস্যা নেই, পরিচয় দেওয়ার দরকার নেই। আমরা সরাসরি তার ঘটনায় যাব। আপনার ঘটনাটা কোথায় ঘটেছিল আমাদের একটু প্লিজ বলেন। আসলে এই ঘটনাটা ঘটেছিল সিলেটে। ওকে, আমরা শুনি ঘটনা। হ্যালো এভরিওয়ান, আমি মারুফ শুভ, মিরপুর থেকে এসেছি। আজকে আপনাদের সাথে আমি যে স্টোরিটা শেয়ার করব সেটা আমার এক সিনিয়র ভাইয়ের কাছ থেকে শোনা। ঘটনাটা ঘটেছিল সিলেটে। তো সে আমাকে যেভাবে স্টোরিটা বলেছে আমি আপনাদের সাথে ঠিক সেভাবে শেয়ার করছি। আমরা গ্রামীণ ফোনের বন্ধু গ্যারেজের সাথে একটা সাইকেল রাইডে গিয়েছিলাম এক্সট্রিম ট্রেনে। তো সেখানে যাওয়ার পর জায়গাটাকে কোনো কিছু নাম বলবো না প্লিজ। বন্ধু গ্যারেজ থেকে আমাদেরকে যেখানে রাখা হয় একটা কটেজে রাখা হয়। তো আমরা তারপরে সেই কটেজে যে কেয়ারটেকার তাদের সাথে আমাদের পরিচয় হয়, তার নাম হচ্ছে প্রফুল্ল দেব বর্মা। সে আমাদেরকে যেটা বলে যে আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাব আজকে সন্ধ্যার পর আপনার রাইড দিয়ে আসলে, যে সেখানে আপনার অনেক, আমার মনে হয় যে আমরা নাম, জায়গার নাম, প্লেসটা কোনো কিছু না বলি। জি জি, একটা জায়গা দেখাতে নিয়ে যাব যেটা টি গার্ডেনের ভেতরে, যেখানে হিন্দুরা পূজা করে। আর সেখানে আপনার অনেক টাইপের জিনিস দেখতে পারবেন যেগুলোকে আপনারা ভূত বলেন। তারপর আমরা এই জিনিসটাকে ফার্স্টে এতটা গায়ে লাগাই না। তারপর আমরা রাইডে চলে গেলাম। রাইডে গিয়ে সন্ধ্যার সময় যখন আমরা রাইড থেকে ফিরলাম, তখন আমরা সবাই যার যার রুমে রেস্ট করছিলাম। তখন মাঝহারুল ভাই, বন্ধু গ্যারেজের একজন ভাই, সে আমাদেরকে মানে ডাক দিল, বললো যে ভূত দেখতে যাবা নাকি, চলো। পরে আমরা গেলাম। তারপর আমরা কটেজ থেকে একটা মাইক্রোবাস করে আমরা 7 জন ছিলাম। তারপর প্রফুল্লদাকে নিলাম। তারপর আমাদেরকে সে মানে গাড়ির ভিতরে ঢুকে একটা ম্যাচ বক্স থেকে কাঠি, প্রত্যেক সবার হাতে একটা করে কাঠি দিয়ে দিল আর বললো যে এটা নিজে কাছে রেখেন, কোনো প্রবলেম হবে না। আর আমি এই গাড়িটাকে বাছাই করে দিয়েছি। তো আমরা রওনা হলাম। একটা টি গার্ডেনের ভিতর দিয়ে আমরা যাচ্ছিলাম। তো আমরা যখন যাচ্ছিলাম তখন প্রফুল্লদা আমাদেরকে একটা জায়গায় দাঁড় করালো। দাঁড় করিয়ে সে আমাদেরকে বললো যে ডান দিকে একটু তাকিয়ে দেখেন, কিছু দেখতে পান নাকি ওই বট গাছটার মধ্যে। তারপর আমরা সবাই ডান দিকে তাকালাম, তাকিয়ে দেখলাম যে দুই সাইডে অনেক উঁচু উঁচু টিলা ছিল আর চা বাগানের সারি, আর মাঝখানে একটা খোলা মাঠ, আর খোলা মাঠের মধ্যে একটা বিশাল বট গাছ ছিল। আর বট গাছটা অনেক বড় ছিল আর ওর শাখা প্রশাখা অনেক ছড়ানো ছিটানো ছিল। তো আমরা এই জিনিসটা দেখার পরে আমি একটু অবাকই হলাম যে বট গাছটা একটু গ্লো করছিল। তখন এটা দেখে আমি একটু অবাক হলাম। তারপর প্রফুল্লদা বললো যে আপনারা কিছু দেখতে পেয়েছেন কিনা। পর আমরা বললাম যে না। তারপর সে বললো যে তারা ওইখানেই আছে, ওই গাছের উপরে বসে আছে। তো তারপর আমরা গাড়িটা নিয়ে সামনে গেলাম। সামনে যাওয়ার পরে প্রফুল্লদা আমাদেরকে এবার বাম দিকে তাকাতে বললো। তারপরে আমাদেরকে পরে আমরা তাকিয়ে দেখি যে একটা সিমেন্টে বাঁধাই করা একটা জায়গা, আর সেই জায়গাটার পিছে অনেক ঘন গাছপালা ছিল। তো প্রফুল্লদা আমাদের তখন বলল যে এখানে অনেক আগে একটা স্নেক থাকতো, যার হাফ মানুষ আর হাফ স্নেক ছিল। তো আমরা ফার্স্টে জিনিসটা বিলিভ করিনি। তারপর আরো বললো যে এখানে সকালবেলা পূজা করা হয় আর এই জায়গাটা অনেক খারাপ, এখানে রাতের বেলা মানুষ আসতে পারে না। তো এইসব কথা শুনে আমরা তারপর আমি যেটা লক্ষ্য করলাম যে ওই মন্দিরটার পাশে একটা গাছ ছিল, গাছের গোড়ার মধ্যে একটা জিনিস মানে নিচের দিকে এরকম ঝুলানো ছিল। তো আমি ফার্স্টে জিনিসটাকে মনে করলাম যে এটা শিকড় হবে। তো আমরা সেই জিনিসটা পরে দেখি জিনিসটা মুভ করতেছে। এটা দেখে আমি একটু ভয় পেয়ে গেলাম। তারপর আমরা গাড়িটাকে নিয়ে সামনে গিয়ে ইউটার্ন নিয়ে আমরা দাঁড়িয়েছিলাম। প্রফুল্লদা বললো এখানে দাঁড়িয়ে আমরা ঠিক করছি না। তারপরে প্রফুল্লদা কিছুক্ষণের পরেই মনে হলো গাড়িটার ভিতরে হাওয়া শূন্য হয়ে গেল আর আমাদের কানে একটা চি করে শব্দ আসলো। আর আমরা তারপর ওই বন্ধ গাড়ির ভেতরে ফ্রেশ ফ্লাওয়ারের স্মেল পাচ্ছিলাম। তারপর আমাদের মনে হচ্ছিল যে আমাদের আশেপাশে কিছু একটা আছে। তারপর প্রফুল্লদার সাথে সাথে বললো যে গাড়িটা এখান থেকে সরিয়ে ফেলেন, ভালো হচ্ছে না কিন্তু। তারপর গাড়িটা সেখান থেকে সরিয়ে ফেলা হলো। তারপর আমরা একটু সামনে গেলাম। সামনে গিয়ে একটা উঁচু একটা হার্টের মতো ছিল। তার প্রফুল্লদা আমাদের বললো যে উপরে আপনারা কোনো কিছু হার্টটার উপরে কিছু দেখতে পাচ্ছেন নাকি দেখেন। তারপর আমরা ওই এবার আমরা আমাদের বেস্ট পার্টটা দেখলাম। আমরা হার্টের উপর দেখলাম একটা মানুষ টাইপের একটা কিছু বসেছিল, তার হাতের মধ্যে কিছু একটা ছিল। এটা দেখার পরে আমার মাথাটা গরম হয়ে গেল আর আমার সারা শরীরে গুজবাম্পস আসলো। আর
7 জনের মধ্যে আমরা এই জিনিসটা 3 জন দেখেছিলাম। তারপর আমাদের ড্রাইভার ভাই জলদি গাড়িটা টান দিয়ে চলে গেল, আর প্রফুল্লদা ওই হাটের উপরে একবারও তাকালো না, উনি নিচেই মাথা নিচু করেছিল। তারপর আমরা যখন ব্যাক করছিলাম কটেজের দিকে, তারপর সে আমাদের আবার সেই বট গাছটা দেখতে বললো। এবার দেখে আমরা অবাক হয়ে গেলাম, গাছটা যতটা বড় মনে হচ্ছিল ততটা বড় ছিল না। তারপর সেই জিনিসটা দেখে আমরা কটেজে ব্যাক করলাম। রাতের ডিনার করার পরে জানতে পারলাম যে আমাদের ড্রাইভারের অনেক জ্বর চলে এসছে এবং সে আবল তাবল কি সব জানি বলছিল। তারপরের দিন সকালবেলা আমরা 3 ফ্রেন্ড আবারও সেই জায়গায় যাই। সে প্রফুল্লদার সাথে কথা বলে, প্রফুল্লদা বললো সকালবেলা গেলে ওইসব জায়গায় কোনো প্রবলেম হবে না। পরে আমরা সেই জায়গায় যাওয়ার পরে দেখলাম যে ওই বট গাছটা ব্রাউন কালারের ছিল, আর নর্মাল বেশি বড়ও ছিল না। তারপর আমরা ওই বাধাই করে মন্দিরটার সামনেও গেলাম, সেখানেও কিছু পেলাম না। আর ওই শিকড় টাইপের ওইটা লম্বা যেটা ঝুলেছিল রাস্তায় যেটা দেখেছি ওই টাইপেরও কিছু ছিল না। তারপর ওই হাটটার উপরে আমরা আর কিছু দেখতে পারলাম না। তারপর আমরা সেখান থেকে ব্যাক করি। এটাই ছিল আমার ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এইখানে SMS করছেন শাহরিয়ার আহমেদ সাকিব, এবং তিনি বলছেন যে ছুটির সাথে ভূত FM না শুনলে তার ঘুমই হয় না সারা রাত। অনেক চৌধুরী আমাদের বলেছেন যে অনেক ভয় লাগছে। স্বপ্ন মুখী প্রশান্ত আমাদের লিখেছেন যেটা তার ফার্স্ট কমেন্ট, এবং তিনি বলেছেন যে সবগুলো ঘটনাই তার কাছে ভালো লেগেছে। আমার পেজ থেকে কিন্তু পড়ছে এগুলো। সৈয়দুর রহমান পারভেজ লিখেছেন যে অনেকদিন পর ভূত FM শুনে খুব ভালো লাগছে, সত্যি অনেকদিন পর ভূত FM শুনে খুব ভালো লাগছে। আমাদেরকে ফয়সাল SMS করেছেন এবং তিনি লিখেছেন জাস্ট অসম। আমার বেশ ঠান্ডা লেগেছে, গলার বেশ সমস্যা আজকে। দেলোয়ার হোসেন আমাদের SMS করেছেন এবং তিনি বলেছেন যে ভূত FM কি কোনো মসজিদের ইমামদের আনা যায় না, তাহলে ভালো হতো। আপনি কি লাস্ট এপিসোডটি মিস করেছেন? আপনার কাছে প্রশ্ন থাকলো, কারণ লাস্ট এপিসোডে আমাদের সাথে একজন ইমাম সাহেব ছিলেন। আমাদেরকে ফাহিম আহমেদ শাকিল SMS করেছেন এবং তিনি বলেছেন বেস্ট স্টোরিজ অফ দ্য ইয়ার। আমাদেরকে SMS করেছেন, দেখতে পাচ্ছি যে কায়নাত বিনতে মারিয়া SMS নাই, সব কমেন্ট করছি এবং তার কাছে অনেক ভয় লাগছে। আমাদেরকে তানভীর আহমেদ লিখেছেন দারুণ লাগছে। এছাড়াও রিদওয়ান পাবেল আমাদের লিখেছেন যে খুব ভয় পাচ্ছি রাসেল ভাই। আমাদেরকে এছাড়াও বর্ণা খান লিখেছেন ভয় লাগছে খুব। নিশান খান আমাদের লিখেছেন আমি এবং আমার ওয়াইফ ইসানা ভূত FM শুনছি, কমেন্ট করতে করতে ঘুমিয়ে পড়ছি, কিন্তু কমেন্ট পড়া হচ্ছে না। লিখেছেন আলামিন আপনি তো মানে কি বলবো, কমেন্ট কখন পড়া হবে এর চাইতে বেশি মনোযোগটা গল্পে দেন। আপনার কমেন্টের পড়ার সময় ডেফিনেটলি পড়া, সবকিছু পড়ার সবসময় সুযোগ হয় না, চেষ্টা করি। আবার বেশি পড়লে দেখবেন যে আপনাদেরই বিরক্ত লাগছে। নির্মল রয় নীরব আমাদের SMS এখানে কমেন্ট করেছেন এবং তিনি আমাদেরকে লিখেছেন যে কমেন্ট পড়া হচ্ছে না। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি তিনি লিখেছেন সাভার থেকে, এবং এছাড়াও দেখতে পাচ্ছি নবীন আহমেদ লিখেছেন আজকের ঘটনাগুলো দারুণ। আজকের দারুণ ঘটনাগুলো শুনে আমার নিজেরই ভূত FM অংশগ্রহণের অভিজ্ঞতা মনে পড়ে যাচ্ছে, এবং সেদিনও ঘটনাগুলো বেশ ভয়ের ছিল। সময়টা ছিল 18 এপ্রিল 2014, এবং আজও মনে পড়ে শেষ করে বাড়ি ফেরার সময়টা ছিল প্রায় রাত 3টারও বেশি। সেখানকার ঘটনা এবং ভৌতিক কিছু ঘটনা শুধুই সময়, সেখানেও ঘটনা, জীবনে ভৌতিক কিছু ঘটা আসলেই শুধু সময়েরই ব্যাপার। ওকে, আমাদেরকে এছাড়াও অর্ণব আহমেদ লিখেছেন নাইস রাসেল ভাই। এছাড়াও MD মিরাজ খান আমাদের লিখেছেন ভয় লাগছে। নাইমুল আল হাসান আমাদের লিখেছেন যে ইমেল চাই, ইমেল পড়ো না কেন, আজকে টাইম পাইনি ভাইয়া। নেক্সট ফ্রাইডে, সেই ফ্রাইডে তো অবশ্যই পড়বো। এবং সেই ক্ষেত্রে আরো একটা কথা জানিয়ে রাখি যে এই উইকে এই ঘটনার চাইতে ভালো ইমেল আমার কাছে নাই আসলে। আমাদের অনেকেই আছেন যারা কাছাকাছি ধরনের ঘটনা পাঠান, যে ঘটনাগুলো অনেক সুন্দর হওয়ার কারণে অনেক সময় আমাদের বাদ দিয়ে দিতে হয়। আমাদেরকে এছাড়াও আরো অনেকেই যারা জানেন, যারা ঘটনা পাঠান তাদের ঘটনা, কিছু কিছু মানুষ আছেন যারা জানেন যে তাদের ঘটনা কেন বাদ হয়ে যাচ্ছে, এবং আমি যদি এই ঘটনাটা কোথাও প্রকাশিত হয়ে থাকে বা এই ঘটনাটা অন্য কারো হয়ে থাকে, ডেফিনেটলি সেটা আমরা পড়ে শোনাবো না বা সেটা আমরা সিলেক্ট করবো না। এটা একটা ব্যাপার কিন্তু, এবং আপনারা জানেন যে ঘটনাগুলো যারা পাঠাচ্ছেন এরকম তারা জানেন, এবং সেই জন্য আমাদের অনেক ঘটনাই বাদ দিতে হয়। আরিফ আমাদের SMS করেছেন ময়মনসিং থেকে। এছাড়া আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি, এবং SMS পড়ছে এখন, আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি অরিত্র
থ্রোদি, এবং তিনি বলছেন যে ফ্যান্টাস্টিক স্টোরি। আমাদেরকে ইসহাম SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন আশিক ফরিদপুর থেকে, এছাড়াও আজমল হোসেন সিলেট থেকে SMS করেছেন এবং আমাদেরকে সুস্মিতা বণিক SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি ফয়সাল, এবং আমাদেরকে SMS করেছেন শুভ লক্ষ্মীপুর থেকে, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি হানিফা, এছাড়াও আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি মারুফ ময়মনসিং থেকে, এছাড়াও আমাদের SMS করেছেন FK ফুয়াদ ভূতের গলি থেকে, এছাড়াও আমাদের SMS করেছেন নাদিম ময়মনসিং থেকে, আমাদেরকে সিথি SMS করেছেন, ঈশান আমাদের SMS করেছেন, বিসমি আমাদের SMS করেছেন এবং তিনি মাস্টারমাইন্ড থেকে SMS করেছেন। মাস্টারমাইন্ড স্কুলের কথা হয়তো তিনি বলছেন। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি SMS করেছেন আশিক সহ আরো অনেকে। আপনি যদি SMS করতে চান তাহলে চলে যায় মোবাইলের মেসেজ অপশনে, টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের যদি আপনি ইমেল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhwtfm@radio.forti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাগুলো পাঠিয়ে দিন আমাদের কাছে। এছাড়াও যদি আপনি আমাদের সাথে ফেসবুকে কানেক্ট থাকতে চান তাহলে চলে যান www.facebook.com/radio.furti অথবা চলে যান www.facebook.com/bhutfm.russell। আমরা চলে যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে। বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। Stay tuned to Radio Furti and don't stop the Furti. Furti. ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.1 বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমি রাসেল আছির সাথে এবং সরাসরি কথা না বলে চলে যাব ঘটনায়, এবং ছোট্ট একটা ঘটনা শুনে দিয়ে আপনাদেরকে আপনার নামটা প্লিজ একটু বলুন, কোথা থেকে এসেছেন? হ্যাঁ রাতুল ভাই, আমি রনি শাহ বলছি, মিরপুর পল্লবী থেকে এসেছি। তো কি ঘটনা ঘটেছিল আপনার একটু বলেন দিন। আচ্ছা, যেটা হচ্ছে যে আমার এক বেস্ট ফ্রেন্ডের সাথে ঘটনাটা ঘটে যাওয়ার একটি ঘটনা। আচ্ছা জি বলেন। তো বেস্ট ফ্রেন্ডের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা, যেটা হচ্ছে আমার ফ্রেন্ডের ফ্রেন্ড, ওর হচ্ছে আইটিতে পড়াশোনা করে। তো ওর ফ্যামিলি আর কি গ্রামের বাসা। আমরা মূল ঘটনায় আসি। ঘটেছিল যেটা হচ্ছে যে ওর ফ্রেন্ডের একটা ফ্ল্যাট আছে, যেটা হচ্ছে 3টা রুমের একটা ফ্ল্যাট। তো সাধারণত ওরা একটা রুমের মধ্যে ও থাকে আর কি। তো একদিন ওর সাধারণত যেহেতু ওর ফ্যামিলি থাকে না, তো ও বাইরে খাওয়া দাওয়া করে। তো একদিন হঠাৎ করে ওর মানে বৃষ্টির সময় তো খিচুড়ি রান্না করার ওর ইচ্ছা হয়েছে। তো খিচুড়ি রাঁধতে গেছে। তো রাঁধতেছে, এর মধ্যে চাল ডাল দিয়ে তো ঢাকা দিয়ে দিয়েছে। তো ও ফিরে এসে দেখে যে খিচুড়িটার মধ্যে চুল। তো ও হঠাৎ করে চুলটা পাওয়ার পরে তো চুলটা ফেলে দেয়। ফেলে দেওয়ার পরে তৃতীয়বার এবং তৃতীয়বার এরকম চুল পাচ্ছে। তো পাওয়ার পরে ও হঠাৎ ভয় পেয়ে যায় যে ঘটনাটা কি, যে চুল আসতেছে কোথা থেকে। তো ও মনে করতেছে যে এটা আমার হয়তো বা ভুল হচ্ছে। ও রিফ্রেশ হওয়ার জন্য বাইরে গেছে। বাইরে যেয়ে ওর আবার একটা ফ্রেন্ডকে নিয়ে আসে যে এই ঘটনাটা দেখানোর জন্য। পরে সেও এটা দেখে। পরবর্তীতে ওরা রাতে রাতে যখন থাকে তখন দেখে যে পাশের রুম থেকে কিছু সাউন্ড আসছে এবং মিউজিকের সাউন্ড এবং নাচের কিছু আওয়াজ হচ্ছে। তো ওরা সেদিনকার এটা মানে ইয়ে করে নেই। তো পরের দিন আবার আরেক ফ্রেন্ডকে যেটা এই ঘটনাটা শেয়ার করার পরে তো ওই ফ্রেন্ড আবার একটু সাহসী ছিল। তো ও আবার বলে যে আচ্ছা ঠিক আছে, আমরা এটাকে দেখবো কি অবস্থা। তো ওই ফ্রেন্ড আসে, তো সাথে আরেকজন ফ্রেন্ড আসে, মোট 4 জন আসে আর কি। আসার পরে ওরা যে ফ্রেন্ডের সাহসী আর কি, ওরাও যায়, যে বলে যে আমরা ওই রুমে যে রুমে সমস্যাটা, তো ওই রুমেই আর কি আমরা থাকবো। তো সাধারণত ওরা প্ল্যান করে যে ওরা কার্ড খেলবে রুমের মধ্যে। তো ওরা পার্টি বিছিয়ে কার্ড খেলা শুরু করে। এই মুহূর্তে কারেন্ট চলে যাওয়ার পরে তো যার ফ্ল্যাট আর কি, ওকে বলে যে আচ্ছা তোর ফ্ল্যাটে কি মোম আছে, মোম যদি থাকে তাহলে মোম নিয়ে আয়। তো জাস্ট এতটুকুই বলে। তারপরে অনেকক্ষণ হয়ে যাওয়ার পরে ও আর কোনো শব্দ পাচ্ছে না, এবং সাথে যে আরো 2জন ছিল ওদেরও কোনো শব্দ পাচ্ছে না। তো ওরা বলতেছে কি রে, মোম পেয়েছিস? কোনো সাউন্ড হচ্ছে না, এবং ও হাত দিয়ে দেখতেছে যে কাউকেই খুঁজে পাচ্ছে না। এই মুহূর্তে মনে করেছে যে সবাই হয়তো চলে গেছে। তো ও এই রুম সেই রুম ঘুরে আসতেছে মানে আন্দাজ অনুযায়ী। তো দেখে যে ও বারান্দা চলে গেছে, ওখানে আবার ফিরে আসছে। এই মুহূর্তেই ও যখন কাউকেই পাচ্ছে না, তখন ও চিল্লাচিল্লি শুরু করেছে যে তোরা কোথায়। যখন খুব চিৎকার করে ওঠে, তখন এই মুহূর্তে কারেন্ট চলে আসার পরে
তখন সবাই ওকে এসে ধরে যে কি হয়েছে, তুই চিৎকার করতেছিস কেন? তো তখন বলতেছে যে তোরা এতক্ষণ কোথায় ছিলি? আমি যে চিৎকার করতেছি, কোথায়? আমরা তো এখানেই ছিলাম। এবং তখন ঘটনাটা হচ্ছে যে আরেক ফ্রেন্ড বলতেছে যে আচ্ছা তুই যে কখন উঠলি? আমরা চারজনই তো চারজনের হাত ধরেছিলাম, কিন্তু তুই কখন উঠলি? তো ঘটনাটা হচ্ছে এরকমই আর কি, যে ওই ফ্ল্যাটের মধ্যে এই ধরনেরই মানে প্যারানর্মাল হয় আর কি। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা বুঝতে পারলাম যে একটা যে ফ্ল্যাটের কথা উনি বলছেন, সেই ফ্ল্যাটে অনেক ধরনের অস্বাভাবিক ঘটনা ঘটে, হয়তো আরো অনেক কিছু শোনা যাবে, কিন্তু আজকে হাতের সময় নেই। আমি যাওয়ার আগে জানিয়ে দিই যে যারা আমাদেরকে SMS করেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আমরা যারা আমাদের সাথে এতক্ষণ ধরে কানেক্টেড ছিলেন SMS এর মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমরা সারা সপ্তাহ জুড়ে যেহেতু আপনাদের মেইল চেক করি, আমরা সারা সপ্তাহ জুড়ে আপনাদের ফেসবুকের কমেন্টগুলো পড়ি, অনেকে আপনারা রিপ্লাইও পান, সুতরাং জানেন সেটা। সুতরাং আমি বলবো যে সারা সপ্তাহ জুড়ে আপনি আমাদের সাথে কানেক্টেড থাকতে পারেন ফেসবুকের মাধ্যমে, আর আমাদের ইমেল তো করতেই পারেন। আমাদের ইমেল অ্যাড্রেসটি আরো একবার জানিয়ে দিই, যেটা সবচেয়ে বেশি জরুরি। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাগুলো পাঠিয়ে দিন আমাদের কাছে। খুব খুশি হব যদি আপনারা স্টুডিওতে এসে নিজেই শেয়ার করেন ঘটনাটি। অবশ্যই ঘটনার শুরুতে সেটা জানিয়ে দেবেন, এবং যদি আপনি চান আমি আপনার স্টোরিটা পড়ে শোনাই, তাহলে আপনি সেটাও পারেন। আমাদেরকে স্টোরিটা পাঠিয়ে দিতে পারেন লিখে। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি রেকর্ড করে অডিও ক্লিপটি পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে, বা লিখেও পাঠাতে পারেন, যেটাতে আপনি কমফোর্টেবল ফিল করেন। আর যেটাতে আপনি যদি ফেসবুক আমাদের সাথে কানেক্টেড থাকতে চান, তাহলে চলে যাবেন www.facebook.com/radio.furti। রেডিও ফুর্তি স্পেলিংটা আপনাদের জানাই আছে, যারা জানেন না তাদেরকে বলছি, RADIOFOORTI, radio.furti। এবং আপনি চলে যেতে পারেন www.facebook.com/bhutfm.russell। আজকে রাতের মতো এখানেই শেষ করতে হবে। কথা হবে আবারও আগামী শুক্রবারে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। টাটা।